ধরে নিয়ে দেখি ধরতে পারি কিনা ওখানে ও দিয়ে গেলে তখন দেখা যাবে। লাইভটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা নমস্কার, আমি এসে গেছি, একটু দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে। আমি বলেছিলাম 9:30 দিয়ে আসবো। আচ্ছা পাপিয়া ম্যাডাম বলছেন এসে গেছি, থ্যাংক ইউ পাপিয়া ম্যাডাম, আপনি চলে এসছেন ফার্স্ট আজকে। আচ্ছা আমি প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে মানে ফার্স্ট আমি 2025-এর প্রথম লাইভ আমার এটা, সেই কারণে আমি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আর আজকে আমি প্রথমে একটু ওয়েট করে যাচ্ছি কারণ কয়েকজন জয়েন করে যান। শম্পা মণ্ডল বলছেন হাই এসে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা পাপিয়া ম্যাডাম আমি জিজ্ঞেস করার আগেই বলে দিয়েছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাডাম। এগুলোই আমি চাই, এগুলোই ভালো লাগে, এটাই হলো গ্রুপের মজা, যে আমরা কি বলতে চাই বা কি বলবো তার আগেই আমাদের শ্রোতা বন্ধুরা বা আপনারা সেটা বুঝে যান। সত্যি কথা আমি এক্ষুনি বলতাম যে অল ক্লিয়ার কি না, সেটা ম্যাডাম আপনি বলে দিয়েছেন, এটাই কি সত্যি বলছি। লাইফের কিন্তু এটাই মজা, এটা করেই কিন্তু মানে অন্য কোথাও এত আনন্দ পাওয়া যায় না, লাইভ করে অতটা আনন্দ পাওয়া যায়। যাই হোক থ্যাংক ইউ আমাকে অল ক্লিয়ার এটা বলে দেওয়ার জন্য আগেই ম্যাডাম। আচ্ছা এবার শম্পা মণ্ডল বলছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম, সকলকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। এবার ব্যাপারটা হচ্ছে আপনারা আস্তে আস্তে জয়েন করুন। আমি পাপিয়া ম্যাডাম কি বলছে হ্যাপি নিউ ইয়ার, একদম হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম, সবাইকে আমি বলে দিচ্ছি প্রথমেই। আচ্ছা আরেকটা কথা আমি বলছি যে আর মকর সংক্রান্তি আজকে, হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছেন, আজকে আর মকর সংক্রান্তি, সত্যি কথা আজকে একটা ভালো দিন, এটাও আমাকে মনে করিয়ে দিলেন মকর সংক্রান্তি। আচ্ছা যেটা বলছিলাম যে যেহেতু শীতের রাত আর 9:30 বেজে গেছে, একটু দেরি হয়ে গেল, 10 মিনিট 5-7 মিনিট দেরি হয়ে গেল, আমি বেশি দেরি করব না, আমি শুরু করে দেবো চটপট, যাতে কি আপনারা যে কজন এসছেন আপনারা আস্তে আস্তে আরো সবাইকে ইনভাইট করুন, তারা আস্তে আস্তে আসুন। আর যারা তো এখনই আসতে পারছেন না, তারা তো লাইভের পরে রেকর্ডিং অপশন আছেই, তার রেকর্ডিং শুনে নেবে। কিন্তু কি দেরি করলে পরে তো এত দেরি হয়ে যায়, তখন আর কারোরই ভালো লাগে না শীতকালে আর কি। যাই হোক যেটা বলছিলাম, আমি প্রত্যেক দিনই একটা করে তো ঠাকুরের গল্প বলে শুরু করি, কিন্তু আজকে আমি সেটা করব না, ঠাকুরের মানে কোনো অলৌকিক ঘটনা আমি আজকে আর বলবো না। কেন বলবো না, আমি আজকে আমার কাছে এই মুহূর্তে ঠাকুরের আমি সাধারণত সেই সমস্ত অলৌকিক মাহাত্ম্যের কথাই বলি যেখানে আমি যাই বা আমার ক্লোজ কেউ গেছেন তিনি জানেন বা তার জীবনের ঘটনা, সেগুলো আমি শেয়ার আমার সঙ্গে করেন তবেই আমি বলি। আজকে সেরকম কোনো ঘটনা এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি বলবো না। আজকে আমি যেটা বলবো সবকটাই মানে ডিফারেন্ট টাইপের, ভৌতিক, ব্ল্যাক ম্যাজিক, তারপরে জিন, এরকম কিছু কিছু ঘটনাকে আমি সবসময় চেষ্টা করি একটু নতুন নতুন ধরনের ঘটনা আপনাদের শোনাবার, সেরকমই আমার কাছে কিছু ঘটনা আছে আমি বলবো। আচ্ছা তনিমা রয়চৌধুরী বলছে এসে গেছি জুলিয়া, আজ খুব ভয়ের গল্প বলো। হ্যাঁ আমি তো চেষ্টা করি, মানে আপনারা আমাকে যেরকম ঘটনা দেন আমি সেরকম ধরনের ঘটনাই বলি,
আর ভয় তাতে কখনো হয়তো বেশি লাগে, কখনো একটু কম লাগে। আমি তো সেইভাবে, তবে আজকে আমি যে ঘটনাগুলো রেখেছি দেখুন আপনাদের মনে হয় একটু ভালো লাগবে, একটু ডিফারেন্ট টাইপের ঘটনা আর কি। হ্যাঁ, হয়তো হাড় হিম করা না হলেও মানে ভালো লাগবে আমার মনে হয়। এটা মানে সত্যি একটা মানে কি বলবো, মানে সত্যি ঘটনা যে ঘটে এই ধরনের, সেটা না জানলে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আমি একটুখানি কথা বলে গল্প করলাম সকলের সঙ্গে। এবার আমি আস্তে আস্তে সবাই জয়েনিং হোক, করুন, আমি কিন্তু শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে ঘটনাটা আমি বলবো, আমি আগের লাইভে মুনমুন ব্যস্ত বলছেন হাই, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমি আগের লাইভে বলেছিলাম যে শেষে একটা ঘটনা আমি বলা হয়নি, সেদিন আমার কাছে ছিল ঘটনাটা। সুজাতা মৌলিক ওয়াচিং, থ্যাংক ইউ সুজাতা, তুমি দেখছো। ভয় লাগলে কিন্তু চুপ করে আবার শুয়ে পড়ো লেপের তলায়, ঠিক আছে? ঠান্ডা লাগছে, ভয় পেও না, কিন্তু শীতকাল, তুমি ভীষণ ভীতু আছো আমি জানি। আচ্ছা, যেটা বলছিলাম, এসে গেছি, হ্যাঁ এতটাই বললাম, তুমি এসে গেছো, থ্যাংক ইউ। কিন্তু শোনো, খুব ভয় লাগলে তখন কিন্তু আর শোনো না, রাত্রিবেলা আবার ঘুমোতে পারবে না। আচ্ছা, আমি প্রথমে যে ঘটনাটা আজকে বলবো, সেটা আগের লাইভে আমি বলেছিলাম যে শেষে আমি বলতে পারিনি, ওটা একটা খুব বড় ঘটনা ছিল বলে আমি বলিনি। আজকে আমি শুরু করব কিন্তু ওই ঘটনাটা দিয়ে, ঠিক আছে? এটা একটা জিনের ঘটনা, মানে জিন আমরা অনেক রকমের শুনেছি, কিন্তু এটার বেশ একটা অন্য রকমের ঘটনা। আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন কি ধরনের ঘটনাটা। আমাকে যিনি পাঠিয়েছেন সেই দাদা, মানে দাদাদের মানে মানে পূর্বপুরুষরা কিন্তু তারা অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে বাংলাদেশ, মানে তারা বাংলাদেশে থাকতেন। আর যে মানে এই দাদা যে ঘটনাটা বলেছেন, ওনার পূর্বপুরুষরা তো আগে থাকতোই, কিন্তু এখনো নাকি শুনেছি আমি, দাদা বলেছেন তাদের কয়েকজন রিলেটিভ এখন নাকি বাংলাদেশে থাকেন। তা এই ঘটনাটা কিন্তু বাংলাদেশে চট্টগ্রাম, মানে চিটাগাঁ যাকে বলে বা চট্টগ্রাম, সেখানকার ঘটনা। ওনার এক খুব ক্লোজ রিলেটিভ ওনাকে বলেছেন, মানে ওনার আত্মীয়, ওনারা থাকতেনই ওই সময় ওখানে, মানে অনেক দিন ধরে, মানে দেশ যখন মানে ভাগ হয় তার আগেই তারা ওখানে ছিলেন। পরবর্তীকালে এই যে দাদা ঘটনাটা আমি বলেছেন, তার ফ্যামিলি চলে এসছেন, তার কিছু আত্মীয় আজও কিন্তু বাংলাদেশে আছে। তা এই ঘটনাটা চট্টগ্রামের ঘটনা। ওনারা বলছেন এই দাদার এক রিলেটিভ, তিনি ঘটনাটা তার খুব চোখে দেখা ঘটনা, মানে একদম তার চাক্ষুষ তিনি করেছেন ঘটনাটা। আর যেহেতু আমি ঘটনাটা কেন এখন বলছি, ঘটনাটা আমাকে বলেছেন উনি, প্রায় পাঠিয়েছিলেন আমাকে যখন জানিয়েছিলেন পুজোর পর, মানে নভেম্বর মাসে। আমি ঘটনাটা একটু দেরি করে বললাম। কেন বললাম? ঘটনাটার সঙ্গে শীতকাল একটা খুব ভালোভাবে জড়িত আছে। এই শীত, আর শীত মানেই আমাদের মনে একটা খুব জিনিস আসে, সেটা হচ্ছে রস, খেজুর গুড়, মানে নলেন গুড় যাকে বলে, এইগুলো কিন্তু শীতকালের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। আর এই ঘটনাটার সঙ্গেও কিন্তু রস, নলেন গুড় ঘটনাটা ভীষণভাবে জড়িত আছে, যার জন্য ঘটনাটা আমি শীতে এখন আজকে ফার্স্ট লাইভে বলছি, ঠিক আছে? তাই এই যে দাদার যে রিলেটিভের কথা বললাম, তিনি যেখানে থাকতেন সেই সময়, এটা বেশ আজ থেকে অনেক বছরই, বা 30-35 বছর আগেকার ঘটনা আমি বলছি, সেখানে মানে একটা, তখন তো বেশ ভালো গ্রামই ছিল তিনি যেখানে থাকতেন, সেখান থেকে আরেকটু ভেতরে একটা জায়গা ছিল, সেখানটা বেশ জঙ্গল, মানে খুব একদম মানে খুব গ্রাম যাকে বলা যায়। আর সেখানে একটা জায়গা ছিল প্রচুর খেজুর গাছ, মানে খেজুর গাছ মানে ভীষণ খেজুর গাছ, মানে ঘন খেজুর গাছ। সেখানে কিন্তু একটা জায়গা ছিল, আর সেখানে বাস করত একজন, মানে রস তৈরি করেন এমন একজন ভদ্রলোক। তিনি কিন্তু মুসলিম একজন ভদ্রলোক। ওখানে মানে ওই খেজুর গাছ মানে গুলো তার, মানে তিনি লিজ, মানে সেই অর্থে মানে উনি খেজুর গাছের ওনার ছিলেন না, কিন্তু সেই সময় নাকি একটা লিজ ব্যাপারটা ছিল, মানে একটা বছর ভাড়া দিয়ে একটা লিজ নেওয়া হতো। আর ওখানে ওনার একটা বাড়িও ছিল, ছোট বাড়ি, একটা ঘর করা, মানে থাকার। নেটের ডিস্টার্ব হয় আমি বুঝতে পারছি না, আবার আজকে একটু ডিস্টার্ব হলো অনেকদিন বাদে। যাই হোক, যেটা বলছিলাম, এবার ওইখানে ওই যে ভদ্রলোক বাস করতেন, যিনি রস, তার ওই অত খেজুর গাছে উনি প্রত্যেকদিন রস পাড়তেন, আর সেই রস থেকে কিছুটা উনি রস বিক্রি করতেন, কিছুটা উনি গুড় করতেন, মানে জাল দিয়ে
নলেন গুড় তৈরি করতেন, পাটালি করতেন, এইসব করে উনি বিক্রি করতেন। এটা তার শীতকালে তার পেশা ছিল এইটা। আর অন্যান্য সময় তিনি অন্যান্য অনেক ব্যবসা তিনি করতেন। যাই হোক, কিন্তু একটা সময় কি হলো, উনি ওই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যান এবং যিনি কেনেন তিনিও কিন্তু একজন রসের মানে এরকমই, মানে তার পেশাও ছিল এরকম রস মানে গাছ থেকে পাড়া পেরে এইভাবে নিজেরা ওই নলেন গুড় তৈরি করা তাদের পেশা ছিল। এমন একজন ভদ্রলোকই কিন্তু এই জমিটা ওই বাড়িটা কিনেছিলেন এবং কিনে ন্যাচারালি যা হয় বাড়ির সঙ্গে শর্ত অনুযায়ী ওই জমিটা উনি পেয়েছিলেন। তার নাম ছিল আরিফ কাকা, মানে আরিফ খান বা মোহাম্মদ কিছু হবে, কিন্তু সবাই আরিফ চাচা, আরিফ কাকা এরকম সব বলতেন। জি দাদা আমায় ঘটনাটা পাঠিয়েছেন, তিনি আমাকে বললেন যে এই আরিফ চাচারই কিন্তু ঘটনা আমি এখন বলবো। জাস্ট পাস্ট একটু বললাম কিভাবে উনি বাড়িটা পেয়েছিলেন, কিন্তু আরিফ চাচার ঘটনাটা আমি এখন বলবো। যাই হোক, এই আরিফ চাচা যখন এই বাড়িটা কেনেন, তার সঙ্গে অতগুলো গাছ লিজ স্বরূপ যখন পান, তখন গাছগুলোকে নিয়ে উনি, ওদের তো ব্যবসায়ী এটা, ন্যাচারালি উনি তো লোকজন দিয়ে সমস্ত গাছগুলোকে পরিষ্কার ঝাড়ানো করা, শীতকাল ভোর এটা মানে করার নিয়ম এটা। প্রত্যেকটা গাছে সন্ধ্যেবেলায় সে হাঁড়ি বসিয়ে দেওয়া, সেই আবার সকালবেলা গিয়ে ভোরবেলা সেই রস পাড়া, রসকে ছেঁকে কিছু রস বিক্রি করা, কিছু রস জমিয়ে ওই প্রতিদিন জাল দিয়ে দিয়ে গুড় করা, এই কাজগুলো চলতো। এবার যেটা হয়েছে, একদিন উনি দেখছেন যে যত গাছ আছে, মানে অনেক, অন্ততপক্ষে 30-40টা গাছ ওনাদের ওই অঞ্চলে ওনার লিজ নেয়, মানে ওরকম ভাবে ওই মানে একটা চুক্তিতে গাছগুলো ওনার কাছে আছে, ভাড়া পাওয়া আছে, দেওয়া আছে, নেওয়া আছে আর কি। এইবার উনি দেখছেন যে সব গাছে মোটামুটি ভালো রকমের রস ওনার হয়, গুড়ের ব্যবসা ন্যাচারালি উনি করেন, ওনার ছেলে, ওনার মেয়ে, তারপরে ওনার স্ত্রী, সকলেই এই ব্যবসার সঙ্গে জড়িত। ওনার ছেলেও এই গাছ দেখভাল করে, রস টস পারে এরকম। আর এই আরিফ চাচা ইনিও রস টস পারেন তো বটেই, তিনি তো সব কিছু কাজকর্ম জানেন এই ব্যাপারে। এবার একটা বাড়ির কাছেই, মানে একদম ওনার বাড়ির যে বাউন্ডারি তার ঠিক যে মানে বেড়া দেওয়া আছে তার ঠিক পাশেই একটা গাছ ছিল। সেই গাছটাতে উনি দেখছেন যে গাছটা না ভীষণ ঝোপ হয়ে আছে। যদিও এইসব গাছকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, গাছ ঝাড়াতে হয়, এই খেজুর গাছ, নারকেল গাছ সবই ঝাড়াতে হয়, নাহলে আগাছা উঠে পড়ে, এরকম অনেক কিছু হয়। এবার যখন উনি প্রথম আসেন এই গাছগুলো সব করতে, সব গাছ যখন দূরে দূরে যেগুলো আছে সেগুলো সব ঝাড়িয়ে একসঙ্গে লোককে দিয়ে গাছে তুলে ওই প্রতিদিন ওই যে যা কাজকর্মগুলো করিয়েছেন। একদিন উনি দেখছেন যে ওনার বাড়ির পাশেই যে গাছটা আছে সেই গাছটা কিন্তু একটা কি বলবো মানে নোংরা, মানে একটা কিরকম একটা মানে জঙ্গল হয়ে আছে গাছটা। তো উনি বলছেন দূরে দূরে সবগুলো আমরা করিয়ে দিয়েছি, বাড়ির কাছের যে গাছটা সেটাই এরকম ঝোপঝাড় হওয়া এরকম অবস্থায় হয়ে আছে, এই গাছটাকে আগে ঠিকঠাক করে আমি বাড়ির পাশেই যেহেতু আছি এটাকে তাহলে আমি নিজেই ঠিকঠাক করব বলে চাচা একদিন, মানে আরিফ চাচা আর কি, নিজে ওই গাছটা, কেন ওইগুলো সব লোক দিয়ে করানো নেই, আর এই গাছটা বাড়ির পাশে বলে উনি নিজে করার জন্য একদিন তৈরি হন যে আমি করব। কোনো কারণে ওনার ছেলে বলেন, মানে বাবার যেহেতু বয়স হয়েছে আরিফ চাচার, তার ওনার ছেলে বলেন যে বাবা তুমি ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, আমি গাছটা পরিষ্কার করে আমি গাছ ঝাড়িয়ে আমি ওই মানে যেটা ওই একটা জীবের মতো বার করে রাখতে হয় নাকি, তারপরে নাকি এরকম মানে যেখান থেকে গোড়া থেকে রসটা পড়ে সেটা চাচতে হয়, কিন্তু ওইখানে ওঠার আগে তো গাছটার গোড়াটা পরিষ্কার করতে হবে, তবে তো গাছটা তো উঠবে, কারণ গাছটা ভীষণ ঝোপঝাড় হয়ে বিচ্ছিরি হয়েছিল আর কি। গাছটা মানে মনে হচ্ছে যেন মানে গাছের গোড়া দেখা যাচ্ছে না, জঙ্গল হয়ে আছে। তা উনি তখন বললেন ঠিক আছে, তা তুই তাহলে কর। ওনার ছেলেকে বললেন, তখন ছেলে বললো তুমি উঠো না, আমি উঠবো, কারণ ওদের বংশ পরম্পরা এই সমস্ত গাছই তো ন্যাচারালি উনার জানে কাজটা। তখন ওই ছেলে গাছে উঠেছে এবং প্রথমে উনি বলছেন, মানে যে দাদার যিনি বলেছেন, যখন ও ফার্স্ট 2-1 ধাপ গাছের গোড়াটা পরিষ্কার করে উঠতে যাবে, খানিকটা উঠেছে, উঠে কিভাবে জানি না ও কিন্তু প্রচন্ড ভালো গাছে উঠতে পারে, মানে একদম কিভাবে ও গাছ থেকে পড়ে গেল। আর পড়বি তো পর,
তলাতে ছিল অনেক মানে নোংরা টোংরা, আমি আগেই বললাম গাছের গোড়াটা ভীষণ নোংরা হয়েছিল, কাটা গাছ পাচা অনেক কিছু হয়েছিল, পুরো তার উপর পড়লো। পড়ে যা হয় আর কি, হাত পা ভেঙে অনেক কিছু লেগে টেগে তার একটা বিচ্ছিরি হয়ে গেল। তখন ন্যাচারালি যা হয়, বাড়িতে এনে বসানো, তাকে ঠিকঠাক করে শুশ্রূষা করে মোটামুটি তাকে তো রাখা হলো। আরিফ চাচা বললেন, দেখলি আমি যে উঠছিলাম, তুই আমাকে উঠতে দিলি না, দেখ তোর এরকম অ্যাক্সিডেন্টটা হলো। তখন ওর আরিফ চাচার স্ত্রী বলছেন চাচি যে না তুমি ওঠোনি, ভালো হয়েছে, ওর ওপর দিয়ে যা হয়েছে, ছেলে অল্প বয়সী ছেলে, ওর ওপর দিয়ে যা হয়েছে হয়েছে। তখন ও বলছে, হ্যাঁ আব্বা দেখো তুমি উঠলে আরো কষ্ট কত কি হতো, ঠিক আছে ছেড়ে দাও, পরে দেখা যাবে, আর এখন উঠো না। তা ওরা আর গাছটা তারা ওঠেননি। উনি কিছুদিন গেছে, 3-5-7 চলে গেছে, আবার ওনার মনে হয়েছে যে বাড়ির মানে এত গাছ, প্রায় 40-50টা যে বললাম আমি গাছ, ওই গাছগুলোতে এত রস হচ্ছে, এত সবকিছু, কিন্তু বাড়ির একদম ওটা উঠোনের ওপর বলা যেতে পারে গাছটা, একদম উঠোনের মধ্যে, মানে জাস্ট একটু বেড়া দেওয়া আছে ওপাশটা, তার ঠিক পাশে একদম মানে উঠোনের মধ্যেই গাছটা ধরা যেতে পারে আর কি। বলছে ওই গাছটাকে ওরকম ভাবে নোংরা একটা জঞ্জাল হয়ে আছে। তখন উনি বললেন, ঠিক আছে, যে গাছগুলো মানে গাছিগুলো সব গাছকে পারে, তার মধ্যে একজনকে ডেকে বলেছে, একটা লোকই তো ওরকম 30-40টা গাছকে করতে পারে না, এক একজন এক একটা 2-4 জন মিলে 4-5টা মিলে গাছকে করে আর কি। একজনকে ডেকে উনি এনেছেন, এনে বলছে এই গাছটাকে একটু পরিষ্কার কর, গাছটাকে ঝাড়িয়ে এই গাছের মধ্যে তুই উঠে একটু এ করতো। মানে এটা কিন্তু ওই লিজের গাছ নয়, এটা বাড়ির গাছ একটা, মানে ওনার বাড়ির সঙ্গের গাছ, এটা কোনো লিজেরই গাছ নয়। তখন বলছে তুই আমার গাছটাকে, এই গাছটাকে একটু ঝাড়িয়ে দিয়ে যেত, দিয়ে আবার ওই হাঁড়ি টাড়ি বেঁধে দিয়ে যেত। বলে ঠিক আছে। তা সব করার পর সন্ধ্যের দিকে, ভর সন্ধ্যে তখন প্রায় হব ও এসে ওই গাছে তলাটা কাটতে গেছে। তখন ওনার চাচি বলেছে, রাত্রিবেলা গাছগুলো কাটছিস, কালকে সকালে গাছগুলো কাটিস। তখন ও বলেছে, না কিচ্ছু হবে না, একেবারে এখনই গাছ কেটে আমি এখনই মানে ওই হাঁড়ি টাড়ি রাখিয়ে লাগিয়ে দিয়ে চলে যাবো একেবারে। ওই ঠিক আছে। এবারে ও নিচের গাছগুলোকে ভালো করে কেটেছে, মানে একদম দাটা দিয়ে একদম গোড়াটা ভালো করে পরিষ্কার করেছে, করে এবারে উঠতে গেছে ওপরে। উঠে যেমন দুটো পায়ে দড়িটা এরকম বেঁধে এরকম করে ওঠে, এরকম উঠেছে বেশ মানে একদম গাছের মাথার অব্দি কাছাকাছি উঠে গেছে, যেখানে আর কি হাঁড়ি লাগাবে। ওখান থেকে কিভাবে দড়িটাকে পুরো ছিঁড়ে, ওই মোটা দড়ি ওদের পায়ে থাকে, দড়িটা পুরো ছিঁড়ে ও পড়ে গেল ওখান থেকে একদম। আর পড়ে যেতে পর নিচে পুরো কাঁচ জাতীয় যে জিনিসগুলো মানে নিচের মধ্যে ছিল, মানে শক্ত মাটি, তার মধ্যে একদম পুরো চিত হয়ে পড়লো, পুরো পিঠের মধ্যে অনেকগুলো কাঁচ ওনার ফুটে গেল। গিয়ে তো একটা বীভৎস দুর্ঘটনা ঘটলো। কিন্তু দুজনের একজনও কিন্তু কারোর মৃত্যু হয়েছে বা কিছু না, দুজনে কিন্তু ভীষণভাবে আঘাত পেল। এই মানে ওনার ছেলেও পেয়েছিল, আবার এই গাছিটাও পেল। তখন উনি তাকেও এবার যথারীতি যা হয় হলো আর কি। এইবারে উনি ভাবছেন যে এই এতগুলো গাছ হচ্ছে, কিন্তু এই গাছটাতে কি হচ্ছে। তারপরে আবার বেশ 5-7 দিন কেটে গেছে, উনি দেখছেন গাছের মানে যেগুলো কাটা ছিল, মানে যে ও তো লোকটা তো খানিকটা কাটতে কাটতে উঠেছিল, এই যে দ্বিতীয় গাছিটা যত পর্যন্ত কেটেছে সেখানে দেখছে গাছের গোড়া মানে গাছের যে গায়ে যেখানে যেখানে চুঁয়ে চুঁয়ে কোথা দিয়ে রস পড়েছে, আর সেই রসগুলো মানে যে পিঁপড়ে পোকা যেগুলো ওই গায়ে গায়ে লেগেছে, সব মৃত অবস্থায় ওগুলো গায়ে লেগে রয়েছে। উনি ভালো করে রোদের আলোয় দেখছে এগুলো কি, এরকম কালো 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 কি হয়ে রয়েছে। দেখছে যে হয়তো গড়িয়ে রস পড়েছে, মিষ্টি মিষ্টি জাতীয় কিছু লেগেছে বলে ওখানে সব পিঁপড়ে পোকা বিভিন্ন পোকামাকড় আটকে সব মৃত অবস্থায় পড়ে আছে। উনি কাঠি দিয়ে যখন এরম করে ওগুলোকে মানে ছাড়াচ্ছেন, দেখছেন সব ঝুড়ি ঝুড়ি করে পড়ছে, একটাও জ্যান্ত না। ওনার সন্দেহ হলো যে একটা গাছে যদি পিঁপড়ে আর যাবে, সব পোকা যাবে, বা যে পোকামাকড়গুলো উঠেছে সেগুলো মৃত কেন? এগুলো তো এরকম তো হওয়ার কথা নয়। তাহলে কি আছে গাছটাতে, কোনো বিষাক্ত কিছু আছে বা কি আছে, এরকম কেন দুর্ঘটনা ঘটছে? তা উনি না কিছু আর বুঝতে পারেননি, কিন্তু ওই অবস্থায় গাছটাকে ছেড়ে দিয়েছেন। যতটুকু গোড়ায় কাটাকুটিগুলো হয়েছিল, প্রথম দিন ছেলে কেটেছিল, পরের দিন গাছিটা কেটেছে, মোটামুটি যা কাটা ছিল উনি আর কিচ্ছু করেননি, গাছটা হাতও দেননি, উনি ছেড়ে দিয়েছেন, যা হবে হবে। এইবারে কি হয়েছে, বেশ তার দিন 5 কেটে গেছে,
এই শীতকালে রস হচ্ছে, গুড় হচ্ছে, জাল হচ্ছে, বাড়িতে সব কিছু হচ্ছে। ওই যেখানে উঠোনটার মধ্যে ওই গাছটা, তার পাশেই একটা জায়গা আছে, ওখানে ওনারা মানে উনুন জ্বালিয়ে মানে ওই কাঠ পাট দিয়ে আর কি ওই বড় বড় ট্রেতে করে গুড় তৈরি করতেন নাকি। একদিন উনি বলছেন রাত্রিবেলা উনি ঘুমোচ্ছেন ঘরের মধ্যে, হঠাৎ মাঝরাত্রে উনি ঘুমটা ওনার ভেঙে যায়। উনি স্বপ্ন দেখেন যে ওনাকে কেউ একটা ডেকে বলছে, আব্বু তুমি আমাকে মেরে ফেললে, আব্বু তুমি আমাকে মারলে, তুমি আমাকে বাঁচতে থাকতে দিলে না আব্বু। উনি না চট করে ঘুমের মধ্যে বলছে, তুই কে মা, তুই কে, তুই কে, তুই আমার কি বেটি, কে তুই? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমি ঘুমের মধ্যে দেখলাম যেন একটা ওনার একটা মেয়ে ছিল, মানে যে ছেলে, ওনার 2-3 জন ছেলে, একটা মেয়েও ছিল। বলছে ওই আরিফ চাচার আর কি, বলছে আমার মানে পুরো দেখলো যে একটা মেয়ে ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে যেন ওনাকে ডেকে এরকম আর্তনাদ করে কথাগুলো কেঁদে কেঁদে বলছে যে তুই আমাকে বাঁচতে দিলি না, তুই আমাকে মেরে ফেললি আব্বু, তুই আমাকে মেরে ফেললি আব্বু। উনি চট করে ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম ভেঙে গেছেন। গিয়ে উনি ওনার স্ত্রীকে ডেকেছেন যে দেখো আমি না এরকম ভাবে একটা জিনিস দেখলাম, এটা কি দেখলাম আমি এটা। তখন ওনার স্ত্রী বলছে তুমি স্বপ্ন দেখেছো। উনি সঙ্গে সঙ্গে রাত্রিবেলা ওই হ্যারিকেন নিয়ে উনি ওইখানটা আসেন, ওই গাছের গোড়াটায় এসে দেখেন কই না তো কিচ্ছু নেই, গাছটা তো যেমন ছিল তেমনই আছে। তা উনি ঘুম থেকে উঠে সকালবেলা আবার ব্যাপারটাকে মাথার মধ্যে মাঝে মাঝে ঘুরছে ঠিকই, এদিকে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘরে পড়ে আছে, তারপর ওই গাছিটার ওরকম হয়েছে, উনি নিজেই যান এখন অন্য গাছে, তো সব রস টস পাড়তে হবে, গুড় জাল, অনেক শীতকাল তো ভীষণ ভালো ব্যবসা ওনাদের না এটা, তখন তো সব ভাবলে চলবে না, উনি তো করছেন এরকম ভাবে। মানে ওই স্বপ্নের পরে কোনো ব্যাপারটা ভুলে গেছেন। মাসখানেক হয়তো যায়নি, দিন 15-20 গেছে। তারপর থেকে উনি আস্তে আস্তে হঠাৎ একদিন লক্ষ্য করলেন, উনি ওনার বাড়ির লোক বা আরিফ চাচার স্ত্রী সবাই লক্ষ্য করলো, হঠাৎ একদিন আস্তে আস্তে ওই যে গাছটা ওরকম একটা মানে ঝাঁকালো একটা মানে খেজুর গাছ, যে গাছ নাকি ওরকম মোটা, চারিদিকে বিভিন্ন রকম গাছ হয়ে গেছিল, যে গাছগুলো মানে ওনাকে মানে আসল খেজুর গাছের গোড়া দেখা যাচ্ছিল না, সেই অত বড় ঝাঁকালো একটা খেজুর গাছ আস্তে আস্তে হঠাৎ করে দিন 15-20 মধ্যে শুকিয়ে গেল। শুকিয়ে ওপর থেকে যেন সমস্ত পাতাগুলো পড়ে গেল, গিয়ে গাছটা না যেমন বলছেন আমাকে, যে দাদা আমাকে বলেছেন যে বাজ পড়লে যেমন গাছগুলো হয়, মানে একদম মানে কিরম একটা পোড়া কাঠের মতন কিরম একটা হয়ে যায়, শুকিয়ে যায়, ওই রকম একটা কিরম যেন একটা শুকিয়ে গাছটা দিন 15-20 মধ্যে আস্তে 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 গাছটা মরে গেল। ওনার চোখের সামনে একটা জল জ্যান্ত গাছটা মরে গেল। তখন ওনার না ভীষণ একটা ভয় হলো। তারপর থেকে কি হলো, যখন উনি রাত্রিবেলা ওনারা শুতেন বা সন্ধ্যের পর হলেই যখনই ওনারা উঠোনের ওই জায়গাটা যেতেন, উনি একটা আর্তনাদ, কান্না, চাপা একটা গোঙানির যেন কান্নার কণ্ঠস্বর উনি শুনতে পেতেন। শুধু উনি না, বাড়ির সকলেই শুনতে পেত। যত রাত বাড়ত মনে হতো যেন একটা শীতের রাতে মনে হতো যেন কে একটা গুমড়ে 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 ডুকরে কাঁদছে। এইবার এইটা হওয়ার পর উনি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে একটা বাড়ির মধ্যে যদি এরকম একটা ঘটনা কারোর মনে হয়, আর কিচ্ছু না, শুধু সন্ধে রাত্রি হলে একটা যেন ডুকরে কান্নার একটা শব্দ পেতেন, আর কোনো কিন্তু অঘটন বা মানে ডিস্টার্ব করা এসব কিন্তু কিচ্ছু হতো না। কিন্তু এইভাবে তো মানুষ থাকতে পারে না। ওনাদের সব একটা দিন মানে জীবনযাপনটা যেন কেমন একটা ওলট পালট হতে লাগলো, যে মানে সন্ধে হলে ওরকম একটা শুনবো ভেবে কি হলো, দিনটা যেন ওনাদের মধ্যে একটা একটা রাত হলে একটা বিভীষিকা মনে হতো, মানে দিনটার শুধু চিন্তা হতো কখন সন্ধে হবে, কখন ওটা হবে, সেই ভয়ে না ওনারা আতঙ্কে থাকতেন। এই করে ওনার মেয়ে ছিল একটা, সেই মেয়েটারও আস্তে আস্তে শরীর খারাপ হতে লাগলো। ওনার যে মানে নিজের সন্তান ছিল তারও একটা শরীর খারাপ হতে লাগলো। তার বয়স মোটামুটি 17-18 বছর বয়স ছিল নাকি মেয়ের, তারও একটা শরীর খারাপ হলো। এরম করতে করতে আস্তে আস্তে এই আরিফ চাচারও একটা মেন্টাল প্রবলেম শুরু হয়ে গেল, যে আমাকে কে ফোনে আমাকে কে রাত্রিবেলা আমাকে মানে এতে ডিস্টার্ব করে এরকম বললো যে স্বপ্নের ঘুমের মধ্যে তুমি আমাকে বাঁচতে দিলে না, মানে আমি কার মৃত্যুর জন্য দায়ী। এটা উনি মানে মানে মারাত্মকভাবে ওনার মধ্যে একটা রিপার্কেশন শুরু করলো, যে তারা গাছটা কেন মরে গেল, আমি কাকে মেরে ফেললাম, কার মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। এরম করতে করতে তখন পাড়ার একজন বললেন, তুমি তো এরম করলে মরে যাবে, পাগল হয়ে যাবে।
এক কাজ করো, তুমি এক জায়গায় চলো। ওনারা নতুন ওই জায়গাটা এসেছিলেন, সবাই মাত্র বছর খানেকও হয়নি তখন, তো সেই সময়টা আর কি, ওই আগের যায় লোকের থেকে বাড়িটা কিনে। তখন ওনাকে নিয়ে এক জায়গায় গেল একজন পীর বাবার কাছে, যিনি মানে ওখানকারই মসজিদের একজন পীর বাবা ছিলেন একটা দূরে, তার কাছে ওকে একজন নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে তুমি ওনাকে সব তোমার ঘটনা খুলে বলো। উনি প্রথম থেকে ওনার রাত্রের স্বপ্ন থেকে শুরু করে ওনার ছেলের পড়ে যাওয়া, গাছির পড়ে যাওয়া, বা এই কাটার পরে এই সমস্যাগুলো হওয়া, এই সব কিছু রাতের স্বপ্ন, যে এই আব্বু আমাকে বাঁচতে দিলে, আমাকে মেরে ফেললে আব্বু, আমায় তুমি মেরে ফেললে, আমাকে তাড়িয়ে দিলে আব্বু, থাকতে দিলে না, এই কথাগুলো সব কিছু উনি গিয়ে বললেন। বলার পরে সমস্ত কিছু শুনে একটু চুপচাপ থাকলেন ওই মানে যে পীর বাবা, তিনি থেকে বললেন, তবে শোন একটা কথা, আমি তোকে যা বলবো সেটা শুনবি, কিন্তু তুই ভয় পাবি না। আর এই যে কারণটা, যে কারণে আজকে এই জিনিসটা হলো, এই কারণটা হতো না আগে যার বাড়ি ছিল, সে যদি আমার কথা শুনতো তাহলে তাকেও এই বাড়ি বিক্রি করে চলে যেতে হতো না, আর তোরও কিন্তু এই ঘটনা, এই আজকের এই দিনটা দেখতে হতো না, বা এই সমস্যার সম্মুখীন হতে হতো না। আমি যা বলবো মন দিয়ে শোন, সেটা করার চেষ্টা কর। তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন পীর সাহেব, যে কি করতে হবে আমাকে। তখন উনি বললেন, আগে তুই ঘটনাটা শোন, কি হয়েছিল। যার কাছ থেকে তুই এই বাড়িটা কিনেছিলিস, মানে এই যা বাড়ি এবং এই লিজ সমেত এই যে জিনিসটা তুই হস্তান্তর করেছিলিস, এসেছিলিস, নিয়েছিলিস, ওই বাড়িরই, তারাও তো এই গুড়ের এই ব্যবসায়ী করতো, তারাও এই গাছি সম্প্রদায়ের মানুষই ছিল। তার একটা মানে ছেলে, ছোট ছেলের বউ, তার বয়স এই, ওনার যে মেয়ে, ছোট মেয়েটা, ওনারই মতন বয়স ছিল, এই 18-19 বছর বয়স ছিল। সেই মেয়েটি মানে বাড়িতে যেহেতু রসের এত মানে ব্যাপার কারবার আর কি এত, কিন্তু ওই ছেলের, ছোট ছেলের বউ, তাকে ওই ওনার শ্বশুর মশাই খুব ভালোবাসতেন। আর এই মানে মেয়েটির পার্টিকুলার যে গাছটা ওই উঠোনের মধ্যে আছে, এই গাছটার রস ওর খুব প্রিয় ছিল। এই গাছটার রস ওকে প্রত্যেক দিন 1 গ্লাস হলে ওকে দিতে হতো, সে শ্বশুর মশাই পারুক বা অন্য লোকই পারুক বা ওর স্বামী পারুক না কেন। যদি কোনোদিন ওই গাছের রস ওকে না দেওয়া হতো তাহলেও বাড়িটা তুলকালাম করে দিত। সেই কারণে সবাই ওই রসটা কিন্তু ওকে দিত। একটা মানে বলা যেতে পারে ভালোবাসতো খুব, মানে সন্তানের মতোই ছেলের বউকে ওই শ্বশুরমশাই ভালোবাসতেন। একদিন কোনো একটা দিন হয়েছিল, ওই গাছের রসটা কোনো কারণে ওনার ছেলে, মানে ওই মেয়েটির হাজবেন্ড, ওনার ছেলে রসটা বিক্রি করে দিয়েছিল। কিন্তু যা হয়, ওই মেয়েটি মানে ওনার ছেলের বউ ওই রসটা না পেয়ে ভীষণভাবে মানে রেগে যায়, এবং রেগে যায় মানে প্রচণ্ড রেগে যায়। এবং যেহেতু এতদিন ধরে ওকে এইভাবে প্যাম্পার করে আসছিল শ্বশুরমশাই বা বাড়ির লোকরা, ন্যাচারালি ওটাতে একটুখানি অভ্যস্ত হয়ে গেছিল, সেটাও দোষ দেওয়া যায় না। সেই কারণে উত্তেজনার বশে ও রাত্রিবেলা বলে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি ওই গাছের গোড়াতেই বসে থাকবো, যতক্ষণ না কালকে আমি রস পাবো ততক্ষণ আমি এইখানেই বসে থাকবো, আমি বেরোবো না এখান থেকে, আমি এই রস খাবো, তারপর আমি ঘরে যাব। অনেক বলার পরেও জেদ করে ও রাত্রিবেলা ওই গাছের গোড়ায় যায়, এবং যথারীতি ওখানে সাপের কামড়ে ওই মেয়েটি মারা যায়। ওই মেয়েটি মারা যাওয়ার পর এনারা ওকে অনেক জায়গায় নিয়ে যায়, যা যা তখনকার দিন, তো তখনকার দিনে যা যা অনেক কিছু টুকটাক ব্যাপার, ঝাড়াঝাড়ি বাধা, এই সমস্ত অনেক কিছু ছিল, করেছিলেন, কিন্তু সেসব করেও মেয়েটিকে বাঁচানো যায়নি। তখন ওনারা তখনকার দিনের নিয়ম অনুযায়ী ওকে, যদিও হিন্দুরা ভাসিয়ে দিত, কিন্তু ওনাকে নাকি, ওনার যেহেতু হিন্দু অঞ্চলেই ওনারা সমস্ত ছিলেন, মানে লোকজন তাদের ছিল, তাদের কথা মতো ওকে কিন্তু ভাসিয়ে দিয়েছিল ওই মেয়েটিকে। তখন তো 17, 18, 19 বছরের মেয়ে, খুব একটা বড়ও না, ছোট ছিল, ওকে নাকি বাঁচাতে পারেনি বলে ওকে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে মেয়েটি নাকি ওই বাড়িতে, মানে ওই শ্বশুরমশাই এবং তার বাড়ির লোকে প্রত্যেক দিন নাকি
উপস্থিতি ওনারা বুঝতে পারতেন। ওই গাছটা সন্ধেবেলায় মানে সন্ধেবেলা হলেই নাকি গাছটা ভীষণভাবে হেলতো, মানে গাছটা মানে মনে হতো নাকি কে গাছে উঠেছে, গাছের মধ্যে যেন মনে হতো যে একটা মানে লোক উঠলে মানে কিছু হইচই করলে যেরকম হয় ওরকমভাবে ওনারা গিয়ে অনেকভাবে আলো দিয়ে দেখেছে যে না কোনো গাছ পাখি টাখি নেই, কিচ্ছু নেই, কিন্তু হঠাৎ করে করে গাছটা নড়ছে। রাত্রিবেলা এই যেমন কান্নার আওয়াজটা এরা পেত, এই রকম নাকি কান্নার ডুকরে ডুকরে কান্নার আওয়াজটা পেত। রস যখনই ওই গাছে পাড়া হতো মানে রেখে আসা হতো হাঁড়ি দিয়ে, ওই গাছের একটু রস, অত সুন্দর একটা রস যে গাছে রেগুলার হতো, ওর মৃত্যুর পরে ওই গাছ থেকে একটা ফোঁটা রস পড়তো না। যখন হাঁড়ি বাঁধা হতো কোনো রস পড়তো না। এইভাবে নাকি প্রায় মানে বছর খানেক না হলো 7-8 মাস নাকি চলেছে। এইরকম হতে 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 এই মানে ওই আগে যার বাড়ি ছিল সেই ভদ্রলোক বাধ্য হয়ে এই বাড়িটা বিক্রি করে দেয়। কিন্তু তাকে নাকি এই পীর বাবা বলেছিলেন যে তোমাকে আমি এমন কিছু বলবো সেগুলো করো, আস্তে আস্তে মনে হয় তোমার মানে ওর যে মানে ওনাদের একটা নিয়ম আছে নাকি মানে মুসলিমদের, যে এই যে মানে আমরা যে বলি মৃত্যুর পর আত্মা মানুষের একটা অন্য জায়গায় চলে যায়, বা কখনো কখনো আত্মার সদ্গতি হয় না, সেটা একটা মানে খারাপ আত্মা হয়ে মানুষকে বলে, মানে মানুষের ক্ষতি করে, বা এগুলো যে আমরা বলি আমাদের হিন্দু ধর্মে, ওদের যেটা জিন আছে, এই জিনটা একটা কিছু করার জন্য উনি নাকি বলেছিলেন, যেটা করলে নাকি এই জিন মানে পঞ্চত্ব প্রাপ্তি, অর্থাৎ মানে জিনের মানে তার কোনো অস্তিত্ব এখানে থাকবে না, সে লীন হয়ে যাবে, সে শান্তি পাবে, সে মুক্তি পাবে। কিন্তু সেটা ওনারা কি করেননি, যার জন্য সেইভাবেই ওইটা রয়ে গেছে। ওনারা কিন্তু সেই না করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন। তখন এই পীর বাবা এনাকে বললেন যে দেখুন আমি কিন্তু বলেছিলাম, ওনারা করেননি, আপনাকে বলছি আপনি সেটা করার চেষ্টা করুন, যদি করেন তাহলে কিন্তু আপনারাও শান্তি পেয়ে যাবেন। আশা করি ওর যে ওই জিনের, ওরা কিন্তু কোনো খারাপ নয়, ও চাইছে ওর মানে মানে ওর যে জিনটার মুক্তি চাইছে, ওই মুক্তি ওকে কেউ দিলে পরে কিন্তু সে আর এখানে বিরক্ত করবে না। আর একটা কথা কি, ওই গাছটাতের মধ্যেই কিন্তু ওই জিনটা এখনো আছে, সে তখন থেকে এই জিনটা কিন্তু ওই গাছটাতেই আছে। কিন্তু ওইখানে কোনো পুরুষ মানুষ যদি সেই গাছটাতে ছুতো, পুরুষ মানুষের ছোঁয়া পেয়ে ওই জিনটা কিন্তু আরো বিরক্ত হয়ে গেছিল। প্রথম দিনে ওর ছেলে এবং পরের দিনে ওই গাছি দুজনে মিলে উঠে গাছ কাটাতে কিন্তু জিনটা মানে খুব বিরক্ত হয়ে নিজে ওইখান থেকে আর থাকবে না বলে ও চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চলে যেতে পারছিল না, ওখানেই ও কোনোভাবে আটকে আছে। তাকে মুক্তি দিতে হবে আপনাকে। কিভাবে? উনি বলে দিয়েছিলেন যে আমি যাব, আমি দেখে দেব, আমি বলে দেব ওই গাছটার গোড়ায় কি করতে হবে। প্রথমেই গাছটাকে উনি একটা কিছু করে দেবেন, সেখানে দেওয়ার পরে গাছটাকে কাটতে হবে। ঠিক ওনার কথা মতো উনি ওখানে এসেছিলেন, এসে উনি যা যা করণীয় করে দেওয়ার পর গোড়া থেকে গাছটাকে কেটে ফেলা হয়েছে, মানে একটা শুকনো গাছ হয়ে গেছিল একটা, ওটাকে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলে যেখানটা ওটা আছে সেখানটা ওনাদের যে একটা ফুটের হিসেব আছে, যেখানটা মানে গোড় দেয় না, ওই গোড়ের একটা হিসেব আছে যে কত ফুট বাই কত ফুট করতে হয়, অতটা করে ওই ওখানটা গোড় মানে কবর কাটা হয়েছে, গর্ত কাটা হয়েছে। কেটে ওই যে গাছটা, ওই গাছটাকে কেটে গাছটাকে টুকরো করে ওইখানে ওই কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে তার ওপরে যা যা কিছু করণীয় উনি ওনার তরফ থেকে উনি সেগুলো করে দিয়েছেন। দিয়ে বলেছিলেন এখানটায় ওর সমাধি থাকবে এবং এটা কিন্তু আপনার এইখানেই থাকবে, অর্থাৎ ওই উঠোনের পাশেই থাকবে, মানে বাড়ির মানে একটা কাছে মধ্যেই ছিল ওটা, ওখানেই থাকবে, ওটাই কিন্তু অন্য কোথাও সরানো যাবে না, মানে কবরস্থানেও না, কোথাও না, এখানেই থাকবে। দেখবেন ওর এটা শান্তি, ও কিন্তু এটা করার পর আপনার কোনো সমস্যা হবে না। ঠিক যথারীতি ওদের মতন করে কথা। যদিও আপত্তি ছিল অনেকেরই যে বাড়ির মধ্যে একটা কবর, যদিও কোনো মানুষের কবর নয়, কিন্তু যেহেতু একটা এই ঘটনা, ওই গাছটাকেই মানুষ হিসাবে ওই মেয়েটি মানে আত্মা মানে জিনকে ওখানে কবর দেওয়া হলো, হয়ে ওখানটা আবার গেঁথে সুন্দরভাবে প্রত্যেক দিন সন্ধেবেলা সকালবেলা ওদের যখন যখন 12টার সময় 4টের সময় নামাজের টাইমে ওরা যেমন যেমনভাবে ওই মসজিদে বাতি ধূপ দেয়, ওখানটাও তেমন দিতে বলে দিয়েছিলেন। দেওয়ার পর থেকে কিন্তু ওখানে আর কোনোদিন কিছু হয়নি। যতদিন এই দাদা বললেন তার ওই আত্মীয় ওখানে ছিলেন আসার আগে পর্যন্ত, ততদিন কিন্তু ওখানে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এই খেজুর গাছের যে মধ্যেই একটা জিন থাকতে পারে, এই একটা অদ্ভুত ঘটনা কিন্তু আমি অন্তত পক্ষে শুনিনি, এই প্রথম আমি শুনলাম। তারপরে করার পর কিন্তু ওই
জিনটা আর কখনো কিছু করেনি। এবং এমন এই কথাও বলেছিলেন বীর বাবা, জিনটা কিন্তু কোনো ক্ষতিকারক জিন নয়, জিনটা খুব ভালো জিন, কিন্তু ওকে রাখতে হবে সসম্মানে। ও চাইছিল ওর মুক্তি, ওকে ঠিকভাবে রাখলে কিন্তু ও কিচ্ছু করতো না, কিন্তু ওখানে এক পুরুষ মানুষের ছোঁয়া, পুরুষ মানুষের হাত পড়াতে ওর জিনটা, ওর আত্মার মানে ওর যে মানে অস্তিত্বটা ওটা সংকটে পড়েছিল, সেই কারণে ও মুক্তি চেয়েছিল। মুক্তি দিয়ে দিয়ে কিন্তু ওখানে আর কোনো সমস্যা হয়নি পরবর্তীকালে। যতদিন একবার বছর 15 উনি দেখেছেন, কিচ্ছু হয়নি, উনি জেনেছেন খবরটা। আপনাদের কেমন লাগলো জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। খুব ভয়, সত্যি কথা ম্যাডাম, খুবই ভয়। কোয়েলি দেখছো, থ্যাংক ইউ কোয়েলি। আচ্ছা, শম্পা মুখার্জি বলছে এসে গেছি জুলিয়া, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমার তো ঘটনাটা মানে একটা অদ্ভুত লেগেছে। আমি এরকম কখনো একটা খেজুর গাছের জিনের ঘটনা কিন্তু আমি শুনিনি, আমি প্রথম শুনেছি, আপনাদেরকে জানালাম। আচ্ছা, কেমন লাগলো বলবেন, ঠিক আছে। এবার আমি চটপট একটা বড় ঘটনাটা ছিল বলে আগের দিন বলিনি, এবার আরেকটা ঘটনা আমি বলছি। সেটা হলো একটা ছোট মানে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। সুদীপ্তা মিত্র বলছেন খুব সুন্দর ঘটনা। তারপরে দেবাশিস চ্যাটার্জি বলছেন খুব ভালো লাগলো। নূপুর ম্যাডাম বলছেন বেশ ভয়। হ্যাঁ দেখুন, আমি আগেই বললাম, ভয় মানে হাড় কাঁপানো হিমের মানে হিমশীতল ভয়ের ঘটনা না হলেও ঘটনা কিন্তু খুব একটা অদ্ভুত ধরনের ঘটনা। এই ঘটনা কিন্তু মানে বাস্তব জীবনে আমরা খুব একটা দেখি না বা শুনি না, এরকম ধরনের একটা জিনের ঘটনা, কিন্তু একটা গাছের মধ্যে জিন ভর করে। এটা আমার খুব মানে আমাকে খুব মানে আকর্ষণ করেছিল ঘটনাটা, এই জন্য ঘটনাটা আপনাদের বললাম। আর শীতকালে রসের ঘটনা বলি আমি ঘটনাটা আপনাদেরকে এখন বললাম। আচ্ছা, চট করে আমি নেক্সট ঘটনায় চলে যাচ্ছি। সেটা হলো আমি বলেছিলাম ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমার ভালো লাগে না, আমি বলি না, আমি বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে এমন একটা ঘটনা আমার কাছে আসে, তার মধ্যে আমি দু একটা ঘটনা বলি। তার মধ্যে এই ঘটনাটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু আমার মনে হয়েছিল ঘটনাগুলো কিন্তু আচ্ছা। আমরা কি আগে একটা কথা বলি, অনেকেই বলেন ব্ল্যাক ম্যাজিক এখনকার যুগে একটু বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় নয়। এটা কিন্তু চলে আসছে ফ্রম বিগিনিং, বহু বছর আগে থেকে। এখন হয়তো মানুষ একটা মানে তার ফর্মটা একটু বদলে গেছে, বিভিন্ন ধরনের হয়তো এটা করছে, কিন্তু এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। তার এই যে ঘটনাটা, এটা কিন্তু একদম মানে অনেকদিন আগেকার ঘটনা। মানে তিনি যার কথা বলছি, যিনি এই ঘটনার কবলে পড়েছিলেন, তিনি কিন্তু এখন জানি না, আমাকে আমার ঘটনাটা বলা হয়েছে যখন, তখনও উনি ছিলেন বেঁচে, জানি না এখন উনি এই মুহূর্তে উনি জীবিত আছেন কিনা, কিন্তু তখনকার সেই সময় ওনার বয়স ছিল আজ থেকে 15 বছর আগের ঘটনা। তখন কিন্তু ওনার বয়স ছিল প্রায় 60 এরকম বছর বয়স ছিল, 50-60 তো ছিলই তখন বয়স। 15 বা 20 বছরের কথা বলছি। এখন হয়তো 70, 75, 80 বেঁচে থাকতেও উনি পারেন, যার জন্যই আমি নাম কিছু বলছি না। যার ঘটনা সে কিন্তু বুঝতে পারছো, আমি কিচ্ছু বলছি না কার ঘটনা, তিনি সে শোনে, সে জানে, সে বুঝতে পারছে, ঠিক আছে। তার খুব ক্লোজ এক মামার ঘটনা এটা। ঘটনাটা কৃষ্ণনগর, রানাঘাট এইসব অঞ্চলের ঘটনা। সেখানে কি হয়েছিল, মানে একটা সময় ওর মামা বেশ একটা অসুস্থ হয়ে পড়েছিলেন। মানে সেই সময় তার বয়স বললাম 50 বছর মোটামুটি বয়স হবে। তার সন্তান সন্ততি সব আছে, স্বামী স্ত্রী আছে, তার মা তখন বেঁচে ছিলেন, সব থেকে বড় কথা। মানে যে তার দিদা তখন বেঁচে ছিল, সেই সময়কার ঘটনা, যে আমাকে ঘটনাটা বলেছে তার দিদা বেঁচে ছিল। আচ্ছা, এবার কথাটা হচ্ছে, সেই সময় হঠাৎ মানে কিছুদিন লক্ষ্য করে এই মামা শরীরটা না কিরম খারাপ হয়ে যাচ্ছে। আর শুধু খারাপ হচ্ছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওনার খাবার প্রতি কোনো স্পৃহা নেই একদম। মানে খাবার দেখলেই যেন তারা রেগে যাচ্ছেন, খাবার দেখলেই ওয়াক করছেন। মানে কিছুদিন যাবত এটা হচ্ছে। তা একটা এরকম একটা মানে জলজান্ত একটা মানে এরকম বয়সের একটা ভদ্রলোক, যার ঘরে স্ত্রী সন্তান বড় বড় সব রয়েছে, যিনি চাকরি করেন, তার সংসার আছে, ন্যাচারালি কি অসুস্থ হয়ে এই না খেতে না খাওয়া দাওয়ার প্রতি একটা ঘৃণা এসে, মানে না খেতে খেতে কি হয়, মানুষ দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বলতার সুযোগটা নিয়ে কি হয়, রোগ, আমাদের শরীরে অনেক রকম রোগ এসে আশ্রয় নেয়। ন্যাচারাল ব্যাপার, মানুষ দুর্বল হলে তার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়, তখন কি হয়, বিভিন্ন রকম অসুখ রোগ তার কাছে আসে। এই ভদ্রলোকেরও মানে গিয়ে বলেছে তার মামারও ঠিক সেই রকম হয়েছিল। মানে বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না, মানে
মানে কি বলবো, মানে দুর্বলতা থেকে মানে পা তাকে ধরে মানে বাথরুমে নিয়ে যেতে হতো, ঘরে আনতে হতো। একটা সময় এরকম হলো সে বিছানায় মানে শয্যাশায়ী হয়ে যায়, ওঠার ক্ষমতা ছিল না। কিন্তু প্রচুর ট্রিটমেন্ট করা হয়েছিল, ডাক্তার দেখানো, অনেক রকম ডাক্তার, কলকাতা থেকে ডাক্তার নিয়ে গিয়ে পর্যন্ত দেখানো হয়েছে যে ওনার কি হয়েছে, কেউ না রোগ ধরতে পারছে না। তখন যে আমাকে ঘটনাটা বলেছে তার দিদা, মানে তার ছেলেরই ঘটনাটা যেহেতু ঘটেছে, দিদা খুব তখন সেই সময় খুব বয়স্ক ছিলেন। দিদা তখন প্রায় ৮০-৮৫ বছর বয়স তার, ওই দিদার তখন ছিল। তার কিছুদিন বাদে ওর দিদাও মারা যান আর কি। যাই হোক, দিদা তখন বলেন যে তার চোখের সামনে তার জলজ্যান্ত একটা বড় ছেলে যদি এরকম কিছু হয়, তার ন্যাচারালি মা তিনি সহ্য করতে পারেন না। এত ট্রিটমেন্ট যা হচ্ছে তো হচ্ছেই। উনি তখন এক জায়গায় যান, একটা জায়গায় উনি খবর পেয়ে যান, একজন বৃদ্ধা ভদ্রমহিলা ছিলেন, খুব বৃদ্ধা, তার কাছে। তিনি নাকি এই সমস্ত কোনো শরীর খারাপ বা এই সমস্ত ব্যাপারগুলো একটু তাবিজ কবজ দিতে পারেন। এই খবরটা পেয়ে তিনি তার কাছে যান। ইনি যাওয়া মাত্রই তিনি বলেন, কি রে তুই কেন এসেছিস, ছেলের শরীর খারাপ? অদ্ভুত ব্যাপার। তখন উনি বলেন যে ছেলের শরীর খারাপ, তুমি কি করে বুঝলে মা? তখন ইনি বলছেন, মানে এনার মা মানে বলছেন, তখন উনি বলছে আমি সব বুঝেছি, বল বল কি হলো বল। তখন উনি সব বলেন যে মা জানো, মানে ইনিও বয়স্ক, উনিও খুব বয়স্ক, উনি ওনাকে মা মা বলেই কথা বলছেন, যে মা জানো অনেক দিন প্রায় আজকে ২-৩ মাস হয়ে গেছে আমার ছেলেকে অনেক ডাক্তার বুদ্ধি কবিরাজ সব করা হয়েছে, কিন্তু আমার ছেলে কিছুতে ভালো হচ্ছে না। আমার ছেলে খেতে পারছে না, এবং খেতে পারছে না বলে তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমাকে কি তাহলে আমার ছেলের মৃত্যু দেখতে হবে, পুত্রশোক পেতে হবে? তুমি একটু বাঁচাও, তোমার কাছে আমি খবর পেয়ে এসেছি, তুমি বাঁচালে বাঁচাতে পারো, বাঁচাও। তখন উনি বলছেন, ওই ভদ্র মহিলা আর কি, বয়স্ক খুব, তিনি আরো মানে এর বয়স ৭০-৭৫-৮০ বছর, তো ওনার আরো বয়স, থুত্থরে তিনি একদম বৃদ্ধা। তখন তিনি বলছেন, শোন আমি তোকে একটা কথা বলতে পারি, তোর ছেলে ক্ষতি করেছে কেউ, তোর ছেলে কেউ ক্ষতি করছে, কিন্তু কি ক্ষতি করেছে সেটা না বোঝা পর্যন্ত আমি কিছু করতে পারবো না, আমি কিচ্ছু ওষুধ দিতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, আমি বাঁচাতে পারবো না। তোকে যেটা করতে হবে, বাড়ি গিয়ে সবার আগে তোর ছেলেকে ভালো করে দেখতে হবে যে তোর ছেলে সারা গায়ে কোথাও বা তোর ছেলের আশেপাশে কোথাও কিছু অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছিস কিনা, যেটা নাকি তোর ছেলের সঙ্গে মানায় না বা যায় না, ছেলের সঙ্গে থাকা উচিত নয়, এমন কিছু তুই দেখতে পাচ্ছিস কিনা তোকে আমাকে সে বলতে হবে। তারপরে আমি তোকে সব কিছু বাঁচাতে যদি আমার ক্ষমতা থাকে আর ঈশ্বরের কৃপা থাকে, তিনি বাঁচাতে পারলে বাঁচাতে পারবেন, কিন্তু আমি তোকে কিছু করতে পারবো না। তুই এখন চলে যা বাড়িতে, তুই সবসময় আগে দেখ। তা উনি তো যথারীতি বাড়িতে এসেছেন, আর যা হয় আর কি, অত বয়স্ক মহিলা মা তার ছেলে, তখনই ওনার বয়স ৫০ বছর বয়স হয় ভদ্রলোকের আর কি, বড় ছেলে উনি। তা উনি তো প্রতিদিন মানে ওনার স্ত্রী যাই করুক নাই করুক, খাওয়া দাওয়া যেটুকু খাওয়ার, মা তো মায়ের মন, সে রোজ এসে মাকে ছেলেকে গা হাত বোলাতো, ছেলের মাথা মুছিয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, জামা এরকম বুকে এরকম করে দেওয়া, এগুলো না সব করে দিত। আর খালি দেখতো যে কোথাও কিছু গায়ে হাতে পায়ে মুখে কোথাও কিছু অস্বাভাবিক আছে কিনা, কিন্তু কিচ্ছু, সপ্তাহখানে কি আরো ৮-১০ দিন কেটে গেছে, কোথাও কিছু দেখতে পাচ্ছে না। আস্তে আস্তে উনি তো মানে এমন হয়ে গেছিলেন, বিছানায় লেগে গিয়ে প্রায় বেডসোর হয়ে যাওয়ার মতো, আমাকে যে বলছে তার মামার ঘটনা, বলছে প্রায় বেডসোর হওয়ার মতো অবস্থা। একদিন কি করেছে, ওরকম অবস্থা যা হয় আর কি, বিছানার মধ্যে শুয়ে আছেন, তো ওনাকে মানে নড়ি চড়ি একটু তো দিতে হবে, নাহলে তো একদম বেডসোর হয়ে আরো তাড়াতাড়ি চলে যাবেন। তখন গরমকালও ছিল, বিছানার চাদর পাদর বদলাতে হবে, ওনাকে আস্তে করে ধরে একটু সরিয়ে বালিশ মাথা থেকে বালিশটা সরিয়ে একটু বালিশটা মানে ঘেমে যায় বালিশগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন বদলে দেওয়া, এগুলো তো করতে হয়, বিছানার চাদর বদলে দেওয়া, এগুলো করতে হয়। তা একদিন কি হয়েছে, কোনো একটা অবস্থা, বাড়ির কারোরই মন টন ভালো নেই, বিছানা নোংরা হয়ে গেছে বলে কি করেছে ওনার স্ত্রী, মানে এই মানে যে আমার ঘটনাটা বলছে তার মামিমা আর কি, মাথার তলা থেকে আস্তে করে বালিশটাকে সরিয়ে নিয়ে অন্য একটা বালিশ দিয়ে যে বালিশের ওয়ারটা বদলে দেবেন বলে বালিশের ওয়ারটা খুলেছে।
বালিশের ওটা খোলা মাত্রই দেখছে যে বালিশের যে মানে কভারটা, মানে পিলো কভারটার মানে খোলা মাত্রই গায়ে একটা ছোট্ট এরকম টুকরো একটা পাতা, মানে একটা মানে ওই তাল পাতার পিস যেমন হয়, মানে হাত পাখা যেগুলো আমরা হাওয়া খাই, ওই পাখার একটা ছোট্ট টুকরো মতো একটা ওনার গায়ে এসে পড়লো। উনি বললেন কি পড়লো, মানে বালিশের মানে পিলো কভারটাকে তুলে উনি দেখছেন যে গায়ের কাছে এসে, পায়ের কাছে এসে পড়লো একটা ছোট্ট ওনার টুকরো। উনি হাতে তুলে নিলেন, এটা কি পড়েছে। হাতে নিয়ে উনি দেখছেন ওই ছোট্ট এইটুকুনি সরু, এইটুকুনি মানে প্রায় 5-6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে লম্বা, আর চওড়া 2-2.5 ইঞ্চি চওড়া, সরু একটা ওইরকম তাল পাতার একটা শুকনো পাতা, তার মধ্যে পেন দিয়ে লেখা, পেনের লেখাটা কিন্তু পরিষ্কার। ওনার নামটা কি ছিল, মুখে আমি এক্ষুনি তার নামটা, সঠিক নামটা আমি বলবো না, যেটা আমি আগেই বললাম নামটা বলা যাবে না এইসব কারণে। ওখানে লেখা আছে ওনার নাম করে ওর খাওয়া বন্ধ হোক, মানে ওনার নামটা করে ওর খাওয়া বন্ধ হোক, এই কথাটুকু শুধু লেখা, আর কিচ্ছু না। ওটা দেখে তো ওনার মাথাটা ঘুরে গেছে, মানে মামি, মানে যার অবস্থা খারাপ তার স্ত্রীর আর কি, মাথাটা ঘুরে গেছে। গিয়ে ওই কাগজটার সঙ্গে সঙ্গে ওনার শাশুড়িকে দেখেছে, মা দেখুন এই ব্যাপারটা আমি হাতে পেয়েছি। আর উনি এসে বলেছিলেন ওনার ছেলের বৌমাকে, বাড়ির সবাইকে, যে দেখ এরম এরম উনি বলেছেন, যার কাছে গেছিলেন। ন্যাচারালি সবাই মিলে তো সবসময় দেখছে যে কোথাও কিছু অস্বাভাবিক পাওয়া যায়, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি, ঘরের কোথাও না, এবং ওর শরীরে না, কিচ্ছু না। এই প্রথম 8-10 দিন বাদে ওই মানে পাতাটা, ওই পাতাটা ওনারা পান। পেয়ে দেখাতেই ওনার শাশুড়ি বললেন হ্যাঁ, তাহলে আমি তখনই উনি ওটাকে নিয়ে বলে আমাকে নিয়ে চ ওইখানে, মানে ওনার অন্য ছেলেদের বলেন, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ওনার বৃদ্ধা ওনাকে নিয়ে চলে যায়, সেই ওই বৃদ্ধার কাছে চলে যায়, গিয়ে বলেন যে মা আমি এই জিনিসটা পেয়েছি আজকেই, ওর বালিশের কভারের মধ্যে থেকে পেয়েছি, মানে ওয়ারের তার মধ্যে থেকে পেয়েছি, আমার বৌমা ঝাড়তে গিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছেন। উনি দেখে বললেন এইটা হচ্ছে, উনি বললেন, আমি জানি না এগুলো সঠিক বা ভুল, উনি ওই ভদ্রমহিলা বললেন এটা হচ্ছে মানে একটা মানে গুণ, মানে মানে বান মারে আর কি, মানে মানে মানুষকে মৃত্যু দিকে ঠেলে দেওয়ার জন্য কোনোভাবে কাউকে দিয়ে কিছু একটা করানো হয়। মানুষের মৃত্যু অনেকভাবেই হয়, কাউকে হয়তো বাইরে মেরে ফেলা হয়, কাউকে কি হয় অ্যাক্সিডেন্টে মারার জন্য চিন্তা করে একরকমের মানে খারাপ করা হয়, আর কাউকে কি হয় খাবার বন্ধ করে দিয়ে মানে 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 খাদ্য বান যাকে বলে, মানে খাবারের বান মেরে তাকে খাওয়াটা বন্ধ করে দিয়ে তাকে আস্তে 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 মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়। এটা সেইটা করা হয়েছিল উনি বললেন, যেই করেছে যেখানেই করেছে এটা সেটা করেছে। তখন উনি বললেন আমাকে যখন নিয়ে এসছি সেই জিনিসটা আমি আমার মতো করে চেষ্টা করব, আর ঈশ্বরের উপর ভরসা রাখ, যদি ওর কপালে আয়ু থাকে আর আমার ঈশ্বরের মানে কৃপা থাকে আর আমার চেষ্টায় যদি কাজ হয় তাহলে হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। তখন উনি ওইটাকে নিয়ে বলেন আমার কাছে থাক, তোরা এটাকে নিয়ে যাস না, আমি যা যা বলছি। এবার কিছু কিছু সেইটা আমি আর বলবো না কি দিয়েছিলেন বা কি করেছিলেন, উনি যা যা বলেছিলেন যা যা দিয়েছিলেন সেই নিয়ে এই বৃদ্ধা ভদ্রমহিলা বাড়ি চলে আসেন। ওনার ছোট ছেলেকে নিয়ে গেছিলেন, বাড়ি চলে আসেন, বাড়িতে এসে যা যা করতে বলেছিলেন সেই করেন। আশ্চর্য নাকি ঘটনা, আমাকে যে ঘটনাটা বলেছে তার মামার ঘটনা আমাকে বলছে, আপনি বিশ্বাস করবেন না, মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে নিজে আস্তে আস্তে উঠে মামা বলল আমার খিদে পেয়েছে আমি খাবো। যে মানুষটা নাকি দীর্ঘ 2 মাস ধরে প্রায় একটু জল একটু দুধ একটু মানে কোনো মতে মানে মানুষ বেঁচে থাকার জন্য শরীর হাত পা নাড়ার জন্য যেটুকু সেটুকু উনি খেতেন, আর কিচ্ছু না। আর হয়তো 1 মাস গেলেই উনি হয়তো মৃত্যুতে ঢলে পড়তেন একদম, মানে মানে অবশ্যই মৃত্যু ছিল তার লেখা কপালে। আস্তে 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 কিন্তু উনি আবার সতেজ হলেন, আবার খাবার শুরু করলেন, খেয়ে দিয়ে আবার উনি সুস্থ হয়ে গেলেন। তারপরে অনেকদিন উনি মৃতই ছিলেন, এখনও উনি হয়তো আছেন আমি আর জানি না, কারণ এমন কিছু বয়স নয় যে ওনার চলে যেতে হবে, হয়তো 80 তারও হয়তো বয়স হবে। দিদা মারা গেছিলেন আমি খবর জানি শুনেছি তার বছর 2 বারে, কিন্তু উনি ওই যে বৃদ্ধার যে যা উনি বলে দিয়েছিলেন করার পর উনি কিন্তু ভালো হয়ে গেছিলেন।
তাহলে এই ব্ল্যাক ম্যাজিকগুলো যে কিভাবে আগেও ছিল, আজও শুনেছি নাকি বিভিন্নভাবে এখনো হয়, কিন্তু আগেও যে ছিল এবং তার কিভাবে ফর্মে হতো সেটা আমাকে ও জানিয়েছিল এবং জেনে আমার অবাক লেগেছিল যে এরকমও হতে পারে এবং এগুলো হয়। আমি জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু ও আমাকে বলেছিল এটা হয়েছে একদম, মানে ওর চোখে দেখা, ও নিজের জীবন, ওর মামার ঘটনা এটা ঘটেছে। আমি জানি না কি করে সম্ভব বা কি করে হয়, কিন্তু এটা ঘটেছিল। আমার এই ঘটনাটাও কিন্তু অবাক লেগেছিল বলে আপনাদের কাছে জানালাম। এবং জানি না এটা আমি সজাগ করে দিতে তো পারবো না মানুষকে, কিন্তু এটুকু বলতে পারি যে সচেতন হয়ে থাকতে হবে মানুষের সঙ্গে। খারাপ মানুষ সংসারে, খারাপ ভালো সব রকম মানুষ আছেন, কে কখন কার ক্ষতি কিভাবে করবেন সেটা আমরা জানি না। তবে একটু চোখ কান খোলা রেখে সজাগ থাকাটা আশা করি ভালো। তবে এগুলো মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে, কোনো কথা নেই। আমি যেটুকু শুনেছি সেটুকু বললাম। আপনাদের মানে ভালো লাগলে তো অবশ্যই ঠিক আছে, আর না হলে মোটামুটি এগুলো জেনে রাখাও তো ভালো। সেই সচেতনতার জন্য আমি একটু আধটু বলি মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার সেকেন্ড ঘটনা আজকে ছিল। আর আমি আর একটা যে ঘটনা বলবো সেটাও যথেষ্ট মানে বড় বড় ঘটনাগুলো আমার কাছে চলে আসে, বলতে গেলে একটু সময় লেগে যায়, সেই কারণে। ঠিক আছে, আমি আর একটা ঘটনাও একটু বলে দিচ্ছি। সেটাও হচ্ছে এই ঘটনাটা একটা ডাক্তারবাবুর ঘটনা। একটা আমি ঘটনাটা না খুব একটা বড় করে বলছি না, ঘটনাটা বেশ বড়ই, তবু বলছি, ঠিক আছে? এটা একটা ডাক্তারবাবুর ঘটনা। ডাক্তারবাবুরা, আচ্ছা কেমন লাগলো আমি না কাউকে বলতে পারছি না। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এমন দেখেছি আমার চারপাশে। হ্যাঁ, আমি তো বলছি যে হয়তো হয়, আমি জানি না। স্লো পয়জন, হ্যাঁ হয়তো ওই ধরনেরই স্লো পয়জন, মানে বিষ দিয়ে নয়, কিন্তু ওয়ান টাইপ অফ স্লো পয়জনই বটে এটা। আচ্ছা, প্রসেনজিৎ মাইতি বলছেন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনারা সবাই দেখতে থাকুন, আমি পরে দেখে নেব আপনাদের কমেন্টগুলো। আমি আর সময় নষ্ট করছি না, চট করে আমি সেকেন্ড থার্ড ঘটনায় চলে যাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবুর একটা ঘটনা আমি বলবো। এই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন প্রবাল দত্ত, উনি ওনার মানে দাদুর বাড়ি ছিল, মানে বাড়ি ছিল বলবো না, ওনারা দাদু আর কি চাকরি সূত্রে থাকতেন বিহারের গিরিডিতে, ঠিক আছে? এবং গিরিডির যেখানে থাকতেন তার আশেপাশে একটা কলিয়ারেরই উনি ডাক্তার ছিলেন, সেই সময়কার কথা বলছি আমি। এবং সেই সময় ওই অঞ্চলটাতে যেমন কিছু ভালো মানে বর্ধিষ্ণু কিছু পরিবার থাকলেও বেশিরভাগই একটা অঞ্চল ছিল ওই কলিয়ারি শ্রমিকের লোকজনরা কিন্তু ওখানে বেশি থাকতো ওই জায়গাটাতে। আর ওই মানে আমাকে প্রবালবাবু বলেছেন ওনার দাদু নাকি মানে এখনকার ডাক্তারদের সঙ্গে মেলালে চলবে না। উনি বলে যে বিদ্যাসাগর যেমন ছিলেন, যে তার নিজের জিনিসপত্র নিয়ে গিয়ে সেবা করতেন, মানুষকে ওষুধ দিতেন, তার যেরকম মানে গ্রামবাসীর দরিদ্র দুঃখীদেরকে সেবা করতেন, ইনি অনেকটা এরকম ধরনের আর কি নাকি ছিলেন এই দাদু আর কি। তার জন্য যারা মানে পয়সা দিতে পারতো না ডাক্তার হিসেবে আসতো ট্রিটমেন্ট নিতে, ডাক্তার তো পয়সা নিতেনই না, উল্টে গরিব দুঃখীদের উনি নিজের থেকে সব ওষুধপত্র বিলিয়ে দিতেন, খাবার দাবার দিতেন, নিজে গিয়ে দেখে অবধি আসতেন, সেবা শুশ্রূষা অবধি করতেন কখনো কখনো। এরকম একটা নাকি ওনার দাদু ছিল। যাই হোক, তা একটা ওনার মানে একটা পেশেন্ট ছিল, কলিয়ারেরই এক শ্রমিক, সেই সময় একটা পেশেন্ট ছিল। তার কিছুদিন যাবৎ যা হয়, শ্রমিকগুলো তো মানে এত খাটে, খুব মানে কয়লা খনিতে কাজকর্ম না, ভীষণ খাটাখাটনির কাজ। আর তার মধ্যে এদের সন্ধে হলেই বা বাড়ি যখন থাকে তখন না এরা মানে খুব মানে ড্রিঙ্ক করে, মানে মদ টদ খেয়ে নিজেদের মতন করে একটা সময় কাটায়। তার ফলে কি হয়েছিল, মানে একটা যার কথা আমি বলছি ট্রিটমেন্ট করতেন উনি, তার মানে শরীর এত খারাপ ছিল যে ট্রিটমেন্ট করেও একটা সময় উনি তাকে বাঁচাতে পারেননি। যখন তার কাছে তিনি মাঝে মাঝে তার কাছে দেখতে যেতেন, গিয়ে বলতেন যে তুই কিন্তু খাস না মদ, এই করিস না সেই করিস না, খাওয়া দাওয়া ভালো করে কর, তোর লিভারের অবস্থা খারাপ, তোর মানে একটা মারাত্মক একটা জন্ডিস টাইপের হয়ে গেছিল। তা যাই হোক, কিন্তু ওরা তো অত বুঝতো না, ওটা মানতো না, টুকটাক ট্রিটমেন্ট টুকটাক ফোকটাক যা খেত করে মানে করতো। আর ডাক্তারবাবু যা ওষুধ দিতেন সেটা কিছুটা খেত কিছুটা খেত না। ওই যে পেশেন্টটার, ওই যে কলিয়ারি শ্রমিকটা, তার একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, তার বয়স মোটামুটি 13 বছর বয়স ছিল, আর তার স্ত্রী, তিনজনে মিলেই সংসার। তা একদিন রাত্রি সন্ধে হয়েছে, ওনার কাছে খবর এসছে খুব খারাপ অবস্থা, দেখতে গেছেন উনি। দেখতে গিয়ে দেখছেন যে
ও মারা গেছে, মানে ওই ছেলেটি মারা গেছে। এবং ডাক্তার উনি এতটাই ভালো ছিলেন, এখনকার দিনে ডাক্তারের সঙ্গে তুলনা করার কোনো চিন্তা ভাবনাই করা যাবে না। উনি দেখে বলছেন যে তখন সন্ধে হয়, উনি বলছেন যে কি হবে, তোরা তাহলে বডিটাকে তো নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে। আর যেহেতু গিরিডি ওই অঞ্চলগুলো না খুব মানে গ্রামের অঞ্চল, কলিয়ারি অঞ্চল, ওই বেস্ট যে অঞ্চলগুলো, ওখানকার লোকজন না একটু মানে সংকীর্ণ মনের, ভয় ভীতি বড্ড বেশি ওদের। বলছে না বাবু, এই ডাক্তারবাবু, এই রাত্রিবেলা আজকে আর এই বডিকে মানে আর আমরা সৎকার টৎকার করতে নিয়ে যেতে পারবো না, কাল সকালে যা হওয়ার হবে। ডাক্তারবাবু বুঝেছিলেন যে ওর যে ধরনের রোগ মানে হয়েছিল, মানে হয়তো বা হেপাটাইটিস বি বা এমন কিছু একটা জন্ডিসের প্রকোপ এত বাজে ছিল, যত বেশিক্ষণ বডি রাখবে তত বেশি জার্ম ছড়াতে পারে। আর বাড়িতে বাচ্চা আছে, উনি তখন প্রয়োজনীয় যা করার মানে গ্রামের লোকদের কাছ বলে প্লাস্টিক এনে পুরো মানে মুড়ে টুড়ে দিয়ে ওকে একরকম যতভাবে সাবধানতা অবলম্বন করা যায় করলেন। কিন্তু উনি বললেন না, এই 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 মানে বডির সৎকার আজকে রাতের মধ্যেই করতে হবে। কিন্তু কেউ করতে রাজি হলো না। আর সব থেকে বড় কথা, তখনকার দিনে যেটা আমাকে প্রবলবাবু বলেছিলেন যে সৎকার করতে হলে মানে বাঁশ কেটে নিয়ে এসে ওই মানে চারাগুলো বানাতে হতো, তারপরে কাঠ জোগাড় করে শ্মশানে যেতে হতো, তারপরে কাটা মানে নিয়ে গিয়ে তারপরে তার সৎকারের ব্যবস্থা, মানে অনেক একটা ডিফিকাল্ট ব্যাপার। এখনকার মতো নয় যে গেলাম আর ইলেকট্রিক চুলি, এইসব তো চিন্তা ভাবনাই ছিল না। না, কে যাবে তখন বাঁশ কাটতে, কে যাবে ওইভাবে আনতে, মানে ভীষণভাবে ওনার একটা অদ্ভুত লেগেছিল। মানে যে এরা এখনো এরকম আছে যে এরা কেউ তখন বাদে সন্ধে, তখন কিন্তু এমন রাতও নয়, 7টা-8টা বাজে, সন্ধে 7টা-6টা থেকে ঘটনাটা ঘটেছে আর কি। 3-4 ঘন্টা কেটে গেলে তারপর তো ঘটনা ঘটবে। ততক্ষণ গিয়ে বাঁশ টাস আনতে 3-4 ঘন্টা কেন 5-6 ঘন্টা কেটে যাবে উনি জানেন। তখন উনি বলছে ঠিক আছে তোমরা চলো না, যেখান থেকে বাঁশ টাস কাটতে হবে চলো, আমি সঙ্গে যাচ্ছি। আর তো ভীষণ সাহসী মানুষ ছিলেন। তখন তো নিমরাজি হয়েও ওখানকার লোকরা 4-5 জন ওনার সঙ্গে গেছে, ঠিক আছে চলুন যাচ্ছি, মানে বাধ্য হয়েই গেছে এক প্রকার। ডাক্তারবাবুকে সবাই খুব সম্মান করতেন, তার কথা ফেলতে পারতো না বলে গেছে। এবার এইসব এইসব করতে করতে জোগাড় যাওয়া আসা করতে করতে মোটামুটি তখন প্রায় 11টা তো বেজে গেছে। আর 6টার সময় ঘটনা, মানে 4 ঘন্টা কেন তো 5-6 ঘন্টা তখন কেটে গেছে, এরকম একটা অবস্থা। তো ডাক্তারবাবু সবাইকে জোগাড় টোগাড় করে নিয়ে গেছে, বল চল আমি যাচ্ছি, তোরা বাঁশ টাসগুলো কাটবি। লোক টোক নিয়ে তখনকার মতো সেই ডাক্তারবাবুকে টর্চ ছিল, তারপরে হ্যারিকেন ফ্যারিকেন যে যার মতো নিয়ে সব গেছে, অনেকগুলো 5-6 জন লোক ওখানে গেছে। এবার গিয়ে একটা জায়গা থেকে বাঁশ কেটেছে, কাঁচা যে বাঁশগুলো হয় কেটেছে, কেটে বলছে মোটা দুটো বাঁশ কেটেছে, কেটে মানে বড় বাঁশ দেখে যেমন কেটে দুজন মাথা ধরে টানতে টানতে নিয়ে আসবে, এখানে এসে বাঁশগুলোকে কেটে চা করে পিস পিস করে চারাটাগুলো বানাবে, এরকম একটা প্ল্যান আছে ওদের। এটাই করে ওরা সাধারণত ওখানে ওই সমস্ত অঞ্চলে, তাই করতো তখনকার দিনে। তখন বলছে উনি আমাকে বলছেন প্রবলবাবু যে ওনার দাদুদের সেই ডাক্তারবাবু ওনার দাদু ডাক্তার, ওখানে যা বললাম আমি, পাশে আছে। উনি আগে আসছে টর্চ নিয়ে, আর সবার হাতে হ্যারিকেন আছে। দুটো বাঁশ যে কেটেছে, বাঁশ দুটোকে টানতে যে মাথা ধরে টানতে গিয়ে দেখছে ভীষণ ভারী, মানে ওরা টানতে পারছে না। তখন ডাক্তারবাবু বলছে কি রে তোরা এত মানে খাটনির কাজ করিস, কয়লা ভাঙিস, কয়লা তুলিস, আর একটা তোরা বাঁশ টানতে পারছিস না, সবাই মিলে কি এগুলো? তখন ওরা বলছে না বাবু দেখুন ডাক্তারবাবু পাচ্ছি না, ভীষণ ভারী। বললো টানতে পারছে না। তখন উনি বলছে এক কাজ কর, তোরা কাঁধে নেই বাঁশগুলোকে। তখন ওরা সামনে 2জন পিছনে 2জন করে এরকম যতজন ছিল তারা বাঁশটাকে কাঁধে তোলার চেষ্টা করেছে। বাঁশ দুটোকে কাঁধে তুলতে গিয়ে ওরা তুলতে তো পারেনি, তুলতে গিয়ে মানে বাঁশটা আরেকটু চাপা পড়ে মানে তারা মারা যাওয়ার দাখিলের একটা অবস্থা হয়েছে। ওরা তখন বাপরে মারে বলে বাঁশগুলোকে ছেড়ে দিয়ে সরে গেছে। বলছে বাবু এ তো বাঁশ তুলতেই পারছি না, ভীষণ আমরা পারবো না। তখন ডাক্তারবাবু বলছেন এক কাজ কর, তোরা না মানে বড্ড বেশি কি যে করিস তোরা,
তোরা একটা কাজ কর, চল ওদিকটা চল, বলে ওনার হাতে বড় টর্চ ছিল, ওদিকটা চল, শুকনো বাঁশ কাট, একটা কাজ কর, এই ভিজে ভারী বাঁশ কেটেছিস বলে এত ভারী তুলতে পারছিস না, ওদিকে চল, গিয়ে শুকনো বাঁশ কাট। বলে আরেকটা জায়গায় গিয়ে শুকনো বাঁশ কাটতে গেছে, মানে বাঁশ ঝাড়ে যেখানে শুকনো বাঁশ, সেখান থেকে যে বাঁশে কোপটা দিতে গেছে, ওর যে প্রথমে একজন কাটতে গেছে তার হাত থেকে ওই দাটা ছিটকে গিয়ে আরেকজনের কপালে লেগেছে, লেগে ভেনকি দিয়ে রক্ত বেরিয়েছে একদম। তখন তো উনি বাবারই বানে চিৎকার করে হচ্ছে, কি হলো? বলছে তো ডাক্তারবাবু তো মানে রেগে যাক, তো বলছে তোরা কি করছিস, একটা গাছ কাটতে বাঁশ কাটতে পারিস না, বাঁশ কাটলি তো তাকে নিতে পারিস না, তোদের দিয়ে কিচ্ছু হবে না, তো খুব রাগারাগি করছেন। তো ওরা বলছে আমি কি করব, দেখুন না বাবু পাচ্ছি না, দেখুন এই অবস্থা। তখন ডাক্তার বলছে আর দুজনকে ডেকেছে, তোরা করতো, ওদের কিচ্ছু হবে না ওকে নিয়ে, ওরা মানে একদম বুড়ো হয়ে গেছে, পারবে না। এমন সময় আরেকজন এসছে, সে তখন বাঁশের কোপটা দেবে, এমন সময় কি হলো, হাতে যে ওদের মানে লণ্ঠনটা ছিল, লণ্ঠনটা নিভে যায়। শুধু নিভে যায় না, মানে শীতে, সেটাও শীতের রাত ছিল, শীতের রাতে একটা হঠাৎ করে এমন ঝড় শুরু হয়, ওই বাঁশ বাগানে ঝড় এলে কীরকম হয়, পাতাগুলো উলস তুলস হয়ে পড়ে আর কি, বা চোখে মুখে ধুলো আর পাতা, মানে মনে হচ্ছে যেন পাতার ঝড়, চারিদিকে পাতা। তখন ডাক্তারবাবু বলছে তো কি অদ্ভুত ব্যাপার, এরকম সুন্দর একটা সুন্দর শীতকাল, কোনো ঝড় বৃষ্টি নেই, এত ঝড় করতে এলো। উনি বলে চল 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 একটুখানি সরে দাঁড়া, ঝড়টা চলে যাক তারপর কাটবি। বলে ওনারা দুজন সকলে মিলে একটু দৌড়ে চলে অন্যদিকে চলে গেছে, মানে চোখে মুখে এত পাতা হয়েছে, ওরা দাঁড়াতে পারছে না, মানে মনে হচ্ছে না ফেলে দেবে ঝড়ের মধ্যে। তখন ওরা খানিকটা এগিয়ে গেছে, গিয়ে যেখানে ওই কাঁচা বাঁশগুলো ফেলে গেছিলো, আগে তুলতে পারছিল না, সেইখান অব্দি এসছে, এসে দেখছে ওই কাঁচা বাঁশ দুটো তো নেই, সবুজ যে মোটা বাঁশ দুটো ছিল, বাঁশ দুটো তো নেই। তখন ডাক্তারবাবুর একটা কেমন যেন একটা টেনশন হয়ে গেছে, যে কি হলো ব্যাপারটা, বাঁশ দুটো কোথায় গেল? এই তো মিনিট 15 আগে বাঁশ দুটো আমরা রেখে গেলাম এখানে, এই রাত্রিবেলা, এত রাত্রে বাঁশ বাগানের মধ্যে বাঁশগুলো কোথায় চলে যাবে? কেউ নিশ্চয়ই নিয়ে চলে যাবে না। আর চোখের সামনে আমরা একটু এগিয়ে গেছিলাম। তখন ডাক্তারবাবুর ডাক্তারবাবুর এটা কেমন যেন একটা অস্থিরতা এসছে, উনি কিন্তু ভীষণ সাহসী, একটু কিচ্ছু ওনার অসুবিধা হয়নি একটু আগেও। তখন উনি বলছেন চল, এখানে দাঁড়াতে হবে না। এদিকে ওর মাথার মধ্যে রকম হয়েছে, একজনের কাপড় থেকে ছিঁড়ে কোনো মতো উনি মাথায় যখন বেঁধে গেছে, রক্ত পড়ছে, তখন ওই ঝড়টার মধ্যে ওনারা তখন আর কোথাও না দাঁড়িয়ে সোজা সবাই মিলে 3-4 জন যারা লোক ছিল, তাকে ডাক্তারবাবু দৌড়তে দৌড়ে সোজা একদম চলে আসে গ্রামের মধ্যে। এসে তখন সবাই বলে কি হলো, বাঁশ আনেনি, বড়ি রয়েছে। ডাক্তারবাবু কি হলো ডাক্তারবাবু? বলছে না আজকে আর কিছু করা যাবে না, খুব অসুবিধা। উনি রাত্রিবেলায় কিচ্ছু বলেনি, সবাইকে তুই চুপ করে কিছু আগেই বলবি না, বাড়িতে কিছু বলেনি। এই করতে করতে সকাল হয়ে গেছে, সকালবেলা ঘটনাটা সবাইকে বলেছে। বলা মাত্রই তখন আরও গ্রামের প্রচুর লোক সেখানে জড়ো হয়েছে, ওখানকার যারা ওই শ্রমিক যাদের থাকতেন ওখানে, অনেক সবাই তো সব পরপর ঘর কোয়ার্টার মতন ছিল, তারা এসেছে। এসে তখন অনেকে, তার মধ্যে 3-4 জন লোক এসে বললেন আমরা তো জানি, আমরা এই জন্যই বারবার বলেছিলাম বাবু রাত্রিবেলা ওখানে যাবেন না, রাত্রিবেলা যাওয়াটা একদম ঠিক না। মানে আপনারা যেখানে গেছিলেন, আপনারা কি ওই জায়গাটা গেছিলেন? বলছে হ্যাঁ, কারণ রাত্রিবেলার মতো বোঝে না ডাক্তারবাবু, সবাই মিলে চলে গেছেন। ওই বাঁশবাগানের থেকে কিন্তু সবাই বাঁশ কাটে, কারণ কোথাও মৃত্যু হলে ওখানে এটাই নিয়ম, বাঁশ কেটেই ওরম চারা করেই নিয়ে যাওয়া হয় শ্মশানে, এবং কাঠটাট নিয়ে গিয়ে জ্বালানো হয়। কিন্তু ওই বাঁশবাগানের উত্তর কোণে একটা জায়গা আছে, সেখানকার বাঁশ কেউ কাটে না, সেখানে কেউ যায় না, ওখানটা দিনের বেলাতেও কেউ কখনো পা দেয় না ওখানে। কেন না, বেশ কিছু বছর আগে ওখানকার একটা ইটখোলা ছিল, সেই ইটখোলার একটা মালিককে, মানে ইট ভাটার যে মালিক ছিল, তাকে কিছু লোক খুন করে তাকে ওইখানে, ওই উত্তর দিকের ওই বাঁশবাগানের কোণে ওইখানটা তাকে পুঁতে দিয়ে আসে। পরে তার বডিটা ওখান থেকে পাওয়াও যায়, কিন্তু তারপর থেকে ওইখানে যে কখনো কোনো বাঁশের গাছে হাত দিয়েছে, সে আর জীবিত ফিরে আসতে পারেনি। সেটা ওখানকার কিছু লোক জানে, এবং কিছু লোকরা প্রায় সবাই জানে, কিন্তু কেউই দিনের বেলা হলেও ওই বাগানে যায়, বাঁশ কাটে, সবই সৎকার করতে লাগে, যাই, কিন্তু উত্তর দিকে কেউ যায় না। কিন্তু এই ডাক্তারবাবু ব্যাপারটা জানতেন না, রাত্রিবেলা ডাক্তারবাবু অত বুঝতেও পারেননি কোনটা উত্তর কোনটা পূর্ব। ডাক্তারবাবু ওদেরকে নিয়ে ওখানে চলে গেছিলেন, ওই যে বাঁশ গাছটা কেটেছিলেন প্রথম যেখান থেকে, সেই বাঁশ গাছটাকে আনতে গিয়ে
ওই জন্য ওটাকে ওরমভাবে কেউ টেনে ধরে রেখেছিল যাতে ওই বাঁশ মানে যদি ওখানে আর কিছুক্ষণ থাকতো ওরা ওই বাঁশের মানে ভারেই হয়তো বাঁশ চাপা পড়েই কিন্তু এরা যারা গেছিল তারা হয়তো মৃত্যু হতো, অথবা ওই যে পরে যেখানে শুকনো কাটতে গেছিল গাছটা সেখানে ওই গাছ কাটতে গিয়েও হয়তো সেই গাছের চাপা পড়েও সেখানে কারোর না কারোর মৃত্যু হতে পারত। ভাগ্যটা খুব ভালো যে ওই ঝড়টা ওঠার মাত্রই তারা পালিয়ে দৌড়ে চলে আসে। আর ওই বাঁশ গাছটাকে, সবুজ বাঁশ গাছটাকে দেখতে না পেয়ে ডাক্তারবাবু যে মনে একটা সংশয় আসে, ভয় আসে, এটাও সাপে বর হয়েছে। সেই কারণেই হয়তো ওনাদের সকলের ওই রাত্রে প্রাণটা বেঁচে যায়। ওইভাবে প্রাণ মানে কোনো একটা দুরাত্মার কবলে পড়ে মৃত্যু তাদের হয়নি। না হলে কিন্তু এই একটা মৃত্যুর মানে বডি নিয়ে যাওয়ার জন্য আরও 4-5টা লোকের হয়তো প্রাণ হারাতে হতো। ওখানকার লোকরা জানিয়ে দিল। তারপর থেকে ডাক্তারবাবু বলেছিলেন, মানে প্রবালবাবু বলছিলেন, যে আমার দাদুদি ডাক্তার ছিলেন, বলেছিলেন আর কোনোদিন কখনো উনি রাত্রিবেলা, এত ভালো মানুষ ছিলেন কিন্তু কোনোদিন কখনো রাত্রিবেলা উনি কোনো সৎকার তো যেতেনই না, কোনো মৃত ব্যক্তির কাছে উনি যেতেন না। ওই গিরিডির ওই সমস্ত অঞ্চলগুলো, আমি জায়গাটার নামও বলছি না ডাইরেক্ট, ওরমভাবে বলাটাও ঠিক না, সেই সময়ের কথা আমি বলছি। সেই মানে সময়ে তারপর থেকে উনি বন্ধ করে দিয়েছিলেন। তারপর বেশ কিছু বছর বাদে উনি চলেও এসেছিলেন ওখান থেকে, আর থাকতেন না। যাই হোক, তো এই ঘটনাটাও কিন্তু আমার একটা অদ্ভুত লেগেছিল, মানে বেশ ভয়ের ঘটনাটা আমার লেগেছিল। আজকে আমি এটাও বললাম। চন্দ্রিমা রয় মৌলিক বলছে আছি, থ্যাংক ইউ চন্দ্রিমা, তুমি দেখছো। আচ্ছা, এখানে প্রসেনজিৎ মাইতি বলছে আমাদের এদিকেও এখনো এমনি হয়। হ্যাঁ, ওই ধরনের ঘটনাগুলো তো ব্ল্যাক ম্যাজিক তো ঘটে, অবশ্যই ঘটে, বিভিন্ন জায়গাতেই ব্ল্যাক ম্যাজিক এখনো চলে। এই আমার এগুলোকে ভালো লাগে না, কিন্তু কিছু মানুষ বলেন। এবং আরেকটা কথা আমি বলছি, এই সমস্ত ঘটনা নাকি বললে তাদের মানে কেটে যায়, মানে যার জীবনে এই ধরনের কিছু কোপ থাকে না, সেগুলো কিন্তু কেটে যায় 5 কান করলে। আমি আগেও একবার বলেছিলাম, যার জন্য অনেকে আমাকে বলে ঘটনাগুলো বলে দেবে, একটু বললে খুব ভালো হয়। তা আমি সব কটা বলি না, কিন্তু কিছু কিছু ঘটনা হয়তো যারা বলেন, খুব রিকোয়েস্ট করেন, তাদের ক্ষেত্রে আমি বলি। যাই হোক, নূপুর ম্যাডাম বলছেন হ্যাঁ কি ভয়ঙ্কর, সত্যি আমার ভীষণ মানে এই ঘটনাটা তো সত্যিই খুব ভয়ের। যাদের জীবনে ঘটেছিল এই ঘটনাটা, তার তো সত্যি বলছি, আমরা এখন আলোয় বসে ঘটনাটাই বলছি বলে সবার মনে হচ্ছে হয়তো এমন কিছু না, কিন্তু প্রবলবাবু বলেছিলেন ঘটনাটা কিন্তু মারাত্মক ছিলেন। উনি ডাক্তার, মানুষরা কিন্তু সবসময় মনটা অন্যরকম হয়, তারা মরা কেটে তারা পড়াশোনা করেন, তাদের কিন্তু ভয় কিছু থাকে না। কিন্তু এই প্রবলবাবুর দাদু কিন্তু তারপর থেকে প্রচণ্ড পরিমাণে এই সমস্ত মানতে শুরু করেছিলেন, এবং ভয়ে মানে এই আত্মার ব্যাপার মানে একটা মানে এই যে একটা কিছু থাকতে পারে মানুষের মৃত্যুর পর, কিছু থাকতে পারে, এটা তিনি মানে সেই তখন থেকে মানতে শুরু করেছিলেন। আচ্ছা ঠিক আছে, শম্পা মুখার্জিও বলছেন হ্যাঁ বেশ ভয়ের ঘটনা। আচ্ছা, তাহলে আমি আজকে এখানে শেষ করব, প্রায় 11:15 বেজে গেল। ঘটনাগুলো বড় বলে আমি বেশি বলতে পারছি না, তাও আজকে তো আমি ঠাকুরের ঘটনাটা শুরু করিনি বলে তাও 3টে ঘটনা বললাম। আচ্ছা, আপনাদের কাছে কারোর কাছে যখন থাকে, যারা আমাকে বলেন বলবেন। আচ্ছা, আর যারা দিয়েছেন তাদের আমি বলবো আস্তে আস্তে, 2-3টে বলার পর না বলা যায় না, সেই জন্য একটুখানি হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমি সবার ঘটনাটাই বলবো। আচ্ছা, তাহলে এবার কার কেমন লাগলো আমাকে জানাবেন, আমি পরে সব দেখে নেব। আর যদি কারো জানাতে ইচ্ছা হয় আমাকে তাহলে জানাবেন, আমার মেসেঞ্জারে আমাকে জানিয়ে দেবেন, আর আমি তাকে ফোন নাম্বারও দিয়ে দেবো অবশ্যই। আচ্ছা, আজ তাহলে আমি এখানে মোটামুটি শেষ করব। তনিমা রায়চৌধুরী বলছেন দারুণ লাগলো ঘটনাগুলো। হ্যাঁ, আমি না চেষ্টা করি, আমার কাছে যারা ঘটনাগুলো দেন আমি মোটামুটি, এখানে তো অনেকেই আছেন জানেন, আমি এখানে চন্দ্রিমা আছে তার ঘটনাও বলেছি, আমি পাপিয়া ম্যাডামের ঘটনাও বলেছি, আরও পাপিয়া ম্যাডামের ঘটনা আছে। পাপিয়া ম্যাডাম হয়তো রাগ করবেন না, তার মর্গের একটা ঘটনা আছে, আমি বলতে মানে পারছি না কেন, পুরোনো ঘটনাগুলো জমে আছে বলে, সেটা আমি বলবো ম্যাডাম আপনার ঘটনা। আচ্ছা, যাই হোক, এরকম অনেকেই আছেন এখানে যাদের ঘটনা আমি বলি, ঠিক আছে। আচ্ছা, কুহেলি তুমি আছো, আমার একটা ভীষণ ভুল হয়ে গেছে, তোমার ঘটনা কিন্তু আমি পরে বলবো নেক্সট বার, ঠিক আছে। আমি ভেবেছিলাম বলবো, কিন্তু আমি এই ঘটনাগুলো রাখতে গিয়ে না আমি বলতে পারিনি ঘটনাটা। তোমার ঘটনা সত্যি আমার মানে আমাকে ভীষণ টাচ করে গেছে ঘটনাটা। আমি জানি না এখনকার দিনে এই ঘটনা ঘটে। কোয়েলি এখানে আছে, ওর ঘটনা একটা আমাকে ও একটা বলেছে, ও নিজেই বিশ্বাস করতে পারছে না ওর জীবনে এখনকার এই সময়ে এরকম ঘটনা কি ঘটতে পারে, ও বিশ্বাস করতে পারছে না ঘটনা সত্যি কিনা। আমি বলবো নেক্সট টাইমে, ঠিক আছে। কলকাতা শহরের একটা ঘটনা। আজকে আর আমি এখানেই শেষ করছি। কোয়েলি তুমি তো আছো,
পরে তোমার ঘটনা আমি বলবো, তুমি কিন্তু থাকবে সেই সময়, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এইটুকুনি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নববর্ষের প্রথম লাইভ আজকে আপনাদেরকে আমি করলাম, তাই আজকের লাইভটা কার কেমন লাগলো আমার কিন্তু জানাবেন। চন্দ্রিমা বলছে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি।